বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। কিছুদিন ধরে রোমান্টিক মুভি দেখছে। আগে সবসময় অ্যাকশন মুভি দেখেছে। বলা যায় সে অ্যাকশন মুভি লাভার, কিন্তু হুট করে তার মুড পরিবর্তন হয়ে গেছে। অ্যাকশন মুভি ছেড়ে আকর্ষণ গিয়েছে রোমান্টিক মুভিতে। নায়ক নায়িকাদের রোমান্টিক মুহূর্তগুলো উপভোগ করতে গিয়ে লাল নীল গোলাপি হয়ে উঠছে প্রায়শই। বারবার নায়কের জায়গায় তন্ময়কে ভাবছে, আর নায়িকার জায়গায় নিজেকে ভাবতেই শরীর অদ্ভুতভাবে কেঁপে উঠছে, শিহরণ বয়ে চলেছে মনে। কিন্তু পরপরই সব অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে মনে পড়তেই যে তার তন্ময় ফিল্মের নায়কদের মতো মোটেও না। ফিল্মের নায়ক রোমাঞ্চকর আবহাওয়া সৃষ্টি করে, নায়িকার সাথে রোমান্স করে, আর তন্ময় ভয়ের আবহাওয়া সৃষ্টি করে, তাকে শুধু ধমকায়। ওরও ভেবেচিন্তে খুঁজে পেয়েছে দোষ তার মধ্যে। সে ফিল্মের নায়িকাদের মতো মোটেও না। তাহলে রোমান্স কীভাবে হবে? ফিল্মের নায়িকারা লাজুক, সরলতম হাবাগোবা এবং ভীষণ মায়াবী, দরদি, কোমলতম প্রেয়সী। কিন্তু সে তো চটচটে, চঞ্চল, বাচাল, এলোমেলো, উস্কো খুস্কো এবং বৈরাগী স্বভাবের। এমন একটা মানুষের সাথে রোম্যান্স কিভাবে করবে? তাই ওরু বেশ কিছু রোমান্টিক মুভি শেষ করার পর আদর্শ নায়িকা হওয়ার টিপস পেয়েছে। প্রথম টিপস, লাজুক হতে হবে, ভীষণ লাজুক। দ্বিতীয় টিপস, হাবাগোবা ভঙ্গিমা অনুসরণ করতে হবে। তৃতীয় টিপস, মায়াবী নয়নে চাহনি দিয়ে তন্ময়কে ঘায়েল করতে হবে। চতুর্থ টিপস, নিজের কোমল হৃদয় তুলে ধরতে হবে তন্ময়ের আঁখি দুটির সামনে। এই চারটা টিপস আরও রাত থেকে ফলো করার চেষ্টায় মাতোয়ারা। যেমন প্রতিদিন সকালে সে হন্তদন্ত ভঙ্গিতে নিচে নামে ব্রেকফাস্ট করতে। আজও একই কাহিনী করতে নিয়ে নিজেকে কোনো মতে সামলে নিয়েছে। চঞ্চলতা ছেড়ে কোমলতা নিয়ে ধীরে ধীরে নেমে এসেছে ডাইনিংয়ে। তন্ময় অলরেডি বসে ব্রেকফাস্ট করছে। ওরু ধীরে তন্ময়ের পাশেই বসলো। প্লেট ছুঁয়ে দিলেই ভেঙে যাবে এমন হাবভাব নিয়ে একটা প্লেট সামনে রেখেছে। সামান্য একটা ব্রেড আলগোছে নিয়ে সেটা কাঁটা চামচ দিয়ে ধীরে সুস্থে খাচ্ছে। সবিতা বেগম মেয়ের কাণ্ড কারখানা সকাল থেকেই দেখছেন। এবার নিজেকে আর সংযত করতে পারলেন না। টেবিলের সামনে এসে চেঁচিয়ে উঠলেন, এই হয়েছে কি তোর? এমন করছিস কেন? মনে মনে ওরু বিরক্ত হলো বটে। আরে, তন্ময়ের সামনে কেন জিজ্ঞাসা করতে হবে তার মায়ের? পরে জিজ্ঞাসা করলে কি মহাভারত অশুদ্ধ হতো? পিটপিট করা নাকটাকে সামনে বলল, স্কুলে যাচ্ছি মা, তাড়াতাড়ি ফিরবো, তুমি চিন্তা করো না। সুন্দর সাবলীল ভাষায় বলে আর চোখে তন্ময় মুখের দিকে তাকালো। বেটার চোখে মুখের কোনো পরিবর্তন নেই। আরে, কানাটা কি দেখছে না আরুর এই সুন্দর পরিবর্তন? পরপর ভাবলো মাত্রই 2 ঘন্টা ধরে নিজেকে পরিবর্তন করতে নেমেছে। একটা দিন যাক, তারপর না হয় তন্ময়ের চোখে লাগবে। তন্ময়ের চোখে না লাগলেও বাড়ির বাকি সদস্যদের চোখে লেগেছে। তারা সবাই আরুকে নিয়ে বেশ চিন্তিত। মুফতি বেগম রুটি ভাজতে নিয়ে বললেন, মাইয়াটার যে হঠাৎ হইল কি, সকাল থেকে কেমন শান্ত হয়ে আছে। সুমিতা বেগম থালা বাসন ধুতে ধুতে জবাব দিলেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ও শান্ত মনে হচ্ছে, কিছু একটা পাকাচ্ছি। জবেতা বেগম বললেন, এত বেশি বলিস না সুমিতা, মেয়েটা নিশ্চয়ই খারাপ লাগছে। স্কুল থেকে ফিরলে কথা বলবি। ভাবি, ও তোমাদের কারণেই এমন বিগড়েছে। যাকে নিয়ে পরিবার আলাপ আলোচনায় ব্যস্ত, সে আপাতত স্কুলের বাথরুমে নাক পরিষ্কার করছে। সারা রাস্তায় নাক পিট দমন করে রেখেছিল। নিজেকে নায়িকাদের মতো পারফেক্ট করা সহজ বিষয় নয় একদমই। 4-5 ঘন্টায় ওরু হয়রান হয়ে গিয়েছে অভিনয় করতে করতে। তাই সে নিজের ডিসিশন পরিবর্তন করলো। এখন থেকে ওরু শুধু তন্ময়ের সামনে এই টিপসগুলো ফলো করবে। তন্ময় সেগুলো দেখে আকর্ষণ অনুভব করবে। তারপর ওরুর পেছনে পেছনে ঘুরবে, মধুময় গল্প সল্প করবে, আদর সোহাগ দেবে, তার প্রেমে হাবুডুবু খাবে। ভেবেই খুশিতে ওরু গদগদ হয়ে উঠল। সেদিন খুশি মনে স্কুল শেষ করে বাড়ি ফিরেছে। লাফিয়ে লাফিয়ে নিজের রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে আরম্ভ করেছে। ঠিক কিভাবে লাজুক অভিনয় করলে ভালো দেখাবে। অভিনয় করার এক ফাঁকে দীপ্ত উকি দিল রুমে। অরুর এসব কর্মকাণ্ড দেখে ফিক করে হেসে উঠল। পাগল ছাগলের মতো কিসব করছো? অরু দৌড়ানি দিতেই দীপ্ত চলে গেল। এবার অরু দরজা লাগিয়ে রাখলো। দুপুরে খেয়ে আবারও রুমে চলে এসেছে। ঠিক সন্ধ্যায় দরজা খুলে বেরিয়েছে। সুন্দর একটা কামিজ পরেছে, ঠিক পিঠ সমান চুলগুলো ছেড়ে রেখেছে। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়েছে। নিজেকে পরিপাটি করে তন্ময় রুমের সামনে দাঁড়িয়ে বইপত্র নিয়ে। আজ একদম তাড়াহুড়ো করবে না। ধীরে সুস্থে তন্ময় আসলেই রুমে ঢুকবে। তন্ময় এসেছে ঘন্টাখানেক পর। তাকে দেখে ওরও নিজের রুমে ঢুকে গেল। তারপর আচমকা বেরিয়ে আসার অভিনয় করলো। তন্ময়ের দিকে লাজুক ভাবে তাকালো। পর মুহূর্তে চোখ নিচে নামিয়ে রাখলো। অথচ তন্ময় সেখানে নজরই দেয়নি যেমন। অফিস ব্যাগ নিয়ে রুমে ঢুকে গেল। লোকটা কি কানা, না হলে
অরুর পরিবর্তন দেখে কিছু বলছে না কেন, কিছু বলুক, অরু শুনতে চায়। মনের বিষাক্ততা দমিয়ে অরু রুমে ঢুকতে চুলে টান অনুভব করলো। তন্ময় পেছন থেকে তার লম্বা চুলগুলো ডান হাতে পেঁচিয়ে নিয়েছে। ব্যথায় অরু আর্তনাদ করে উঠল। আহ ছাড়ুন ছাড়ুন, ব্যথা পাই, লাগছে তো। আর যদি দেখি আমার আশেপাশে এসব করে বেরিয়েছিস, চট দিয়ে দাঁত সব কয়টা ফেলে দেবো। অরুর আর বুঝতে বাকি নয় কিসবের কথা বলছে, মাথা বেঁকিয়ে বলল। করবো না, ছাড়ুন। তন্ময় ছেড়ে দিল। অরু চোখের কোনায় জল নিয়ে অভিমানী চোখে তাকালো। চলে যাবার জন্য পা বাড়াতেই শুনতে পেল তন্ময়ের গম্ভীর স্বর। চুপচাপ বস পড়তে। অন্ধকার চোখ মুখ নিয়ে অরু টেবিলে বসেছে। তন্ময় তাওয়েল হাতে ওয়াশরুমে গিয়েছে। বইপত্র মেলে অরু ভাবতে বসলো। তার রোমান্টিক ফিল্মের নায়িকা হবার স্বপ্ন বাদ দিতে হবে। তাহলে কি অন্য কিছু ট্রাই করবে? তন্ময়কে তার প্রেমের জালে ফাঁসাতে কি করতে হবে? কই নায়িকাদের দেখলেই তো না পাগল হয়ে নিজে প্রেমের জালে জড়িয়ে পড়ে। তাহলে তন্ময় কেন তার প্রেমের জালে পড়ে না? হুট করে অরুর নজর গেল তন্ময়ের অফিস ব্যাগে। ওয়াশরুমের দিকে আর চোখে তাকিয়ে দ্রুত ব্যাগটা খুললো। ভেতর থেকে তখন টুংটাং শব্দ পেয়েছিল। কিসের শব্দ হতে পারে সেটাই দেখবে। সম্পূর্ণ ব্যাগে উকি ঝুঁকি দিয়েও কিছু পাচ্ছে না। তন্ময়ও বেরিয়ে আসবে যে কোনো সময়। ব্যাগের ভেতরে ছোট সাইড পকেটে চেন খুলতে অরু খুব সুন্দর বড় একজোড়া পাথরের কানের দুল পেল। এতটাই সুন্দর দুল জোড়া যে অরু তাকিয়ে রইল। কানের দুলা টিকলি তার ভীষণ প্রিয়। এত সুন্দর দুল তন্ময় কার জন্য এনেছে নাকি অন্য কারো? সে নিজের কাছে রেখেছে। ওয়াশরুম থেকে শব্দ আসছে। তন্ময় বেরোবে মনে হয়। অরু দ্রুত ব্যাগ আটকে যেখানটায় ব্যাগ সেখানটায় রেখে দিল। কিছুক্ষণ পর দীপ্ত এসে কফি দিয়ে গেছে তন্ময়কে। সেই কফিতে চুমুক দিতে দিতে তন্ময় অরুকে পড়াচ্ছে, কিন্তু পড়াতে অরুর একটুও মন নেই। মন আনচান করছে দুলজোড়া দেখার পর থেকে। তন্ময় কার জন্য কিনেছে? তন্ময়ের কি প্রেমিকা আছে? সে কি প্রেম করে? আশঙ্কায় অরুর বুক ধুকপুক করছে। নিজেকে কোনো মতে আটকাতে পারল না। হুট করে প্রশ্ন করে বসলো। আপনি কি প্রেম করেন তন্ময় ভাইয়া? চাচুকে ডাকবো? না না, এই তো পড়ছি। অরু আবারও পড়ায় মনোযোগ দেবার চেষ্টা করলো। না, পারছে না। আর চোখে তন্ময়কে কয়েকবার দেখে নিল। মনের ভেতরে থাকা প্রশ্নটার উত্তর না পেলে অরু মরেই যাবে। মরার আগে উত্তর জেনে নিবে। বই বন্ধ করে অরু তন্ময়ের দিকে তাকিয়ে বলল। আপনার ব্যাগের কানের দুল জোড়া কার? হবে একজনের। তন্ময়ের সরলতম জবাবে অরু বাকরুদ্ধ হয়ে গেল। চোখ জোড়া লাল হয়ে উঠছে তার। কার? আপনি কিনেছেন অন্য কারোর জন্য? তাই তো মনে হচ্ছে। অরুর নাক ফুলে উঠছে। কেঁদে দিবে দিবে ভাব। আপনি সম্পূর্ণ কথা বলতে পারল না। পূর্বেই অরু দৌড়ে বেরিয়ে আসলো তন্ময়ের রুম থেকে। নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়লো। একসময় নাকের পানির জ্বালায় উঠে টিস্যু নিয়ে বসলো। আমতা আমতা করে বলল। কান্না করেও শান্তি নেই। আজকের আকাশের চাঁদ খুবই সুন্দর। সাবিহা ছাদের এক কোণে দাঁড়িয়েছে। একধারে চাঁদের দিকে তাকিয়ে আছে। ঘন ঘন বাতাস বইছে, তার চুলগুলো উঠছে। রাতের আকাশ সাবিহার ভীষণ পছন্দের। আকাশের পানে তাকিয়ে থাকতে মায়া লাগে, তেমনি ভালো লাগে। অস্পষ্ট আওয়াজ শুনে পাশে তাকালো। পাশের ছাদে অয়ন এসে দাঁড়িয়েছে। হাতে বোতল কিছু একটা খাচ্ছে। সাবিহা চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল। মাত্র ফিরেছো? হুম, কাজের চাপে কাঁধ ব্যথা করছে। সাবিহা, একটু টিপে দিবেন? সাবিহা কথা উল্টে বলল। খেয়েছো? মাত্রই ফিরেছে। আপনাকে নিচ থেকে ছাদে দেখে ডিরেক্ট চলে এসছে। ফ্রেশ হয়নি এখনো। ফ্রেশ হয়ে খেয়ে নাও। পরে আপনি বলুন, কাল তেমন্নার হলুদে আসবেন না? জানি না। আসবেন, আমি অপেক্ষায় থাকবো আপনার। সাবিহা জবাব দিচ্ছে না দেখে অয়ন ছাদ টপকে চলে এলো। সাবিহা প্রথমে ঘাবড়েছে, তারপর নিজেকে সামলে দাঁড়িয়ে রইল। অয়ন তার পেছনে এসে দাঁড়িয়েছে। সাবিহার চোখে দেখছে অয়নকে। শার্ট প্যান্ট পরে, কপালে বিন্দু বিন্দু খাম, চুলগুলো সুন্দরভাবে উল্টে দেওয়া, বেশ বড় বড় ভাব। কানে এই সুরসুরি পেয়ে সরে যাবার চেষ্টা করলো। অয়ন দুপাশে হাত দিয়ে আটকে ধরলো তাকে। আজ মা বলছিল আমি বড় হয়ে গেছে, বুঝদার হয়েছে, আমাকে বিয়ে দিতে হবে, বাড়িতে বউ লাগবে। ভাবছি তাদের আপনার কথা বলবো। সাবিহা মুহূর্তে আটকে উঠলো। বিস্ময়কর নয়নে ফিরে তাকালো। এসব কি বলছো? কি বলছে? একদিন একদিন তো বলতেই হবে, আগে বলে দেওয়া ভালো না? কয়েক বছর যাক, তুমি ঠিক কি চাও বুঝে নাও আগে। অয়নের চোখ মুখ কুঁচকে এসেছে। সাবিহাকে নিজের দিকে ফিরিয়ে বলল। সাবিহা, আপনি কি কোনোভাবে আমাকে ডাউট করছেন? আমার ভালোবাসাকে নিতান্তই মজা ভাবছেন নাকি? সেটা নয়, কিন্তু অয়ন তুমি এখনো খুব ছোট। তোমার পরিবার বা আমার পরিবার এটা একদমই ভালো চোখে দেখবে না, বরং তুমি খুব চাপে পড়ে যাবে। কতটা ঝামেলা আসবে বুঝতে পারছো না তুমি? আপনি এখন হেজিটেট করছেন? সাবিহা নিশ্চুপ। অয়ন চলে যাচ্ছে। একটাবার ফিরে তাকালো না। সাবিহা ভেজা নয়নে তাকিয়ে রইল। আজকাল সে খুব ভয়ে থাকে। পরশুদিনও বাড়িতে তার জন্য বিয়ের প্রস্তাব এসেছে।
মোস্তফা সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে প্রস্তাব একটির পর একটি ফিরিয়ে দিচ্ছেন। প্রতিবেশীদের কানাঘুষা চলছে সাবিহার বিয়ে নিয়ে। বয়স হয়েছে এখনো বিয়ে করছে না কেন, মাস্টার্স শেষের পথে প্রায়, অথচ সাবিহা এখনো কোনো ডিসিশন নিতে পারছে না। মোস্তফা সাহেব জানিয়েছেন বিয়ে নিয়ে সাবিহাকে চিন্তা ভাবনা করতে, মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছে, আজ বাদে কাল বিয়ে তো করতেই হবে। এত সব সে অয়নকে কিভাবে বোঝাবে? তার বিয়ের বয়স প্রায় পেরিয়ে যাচ্ছে, অথচ অয়নের বিয়ের বয়স হয়নি এখনো। আজকাল নিজের পারে দাঁড়িয়ে ছেলেরা বিয়ে করে, সেদিকে অয়ন মাত্র অনার্সে পড়ছে। কিভাবে কি করবে সাবিহা বুঝতে পারছে না, নিজেকে ভীষণ হেল্পলেস লাগছে। কার সাথে এগুলো শেয়ার করে নিজেকে উদ্ধার করবে? কাকে বলবে এসব কথা? কে তাকে রাস্তা দেখাবে? সাবিহা, তন্ময়টাকে ফিরে তাকালো সাবিহা। তন্ময় দুটো কফি হাতে ছাদে উঠে এসেছে। একটা কফি সাবিহার হাতে দিয়ে অন্যটা এসে চুমুক বসিয়েছে। গরম গরম কফি, এখনো ধোয়া উঠছে। সাবিহা কিছুক্ষণ ভাইয়ের দিকে তাকিয়ে থেকে কফিতে চুমুক বসালো। তন্ময় দূরে চাহনি নিবদ্ধ করে প্রশ্ন করলো। কি হয়েছে? সাবিহা নিশ্চুপ হয়ে আছে। তন্ময় তাকে তাড়া দিচ্ছে না, ধীরে সুস্থে জবাব দেওয়ার সময় দিয়েছে। সাবিহা কিছুক্ষণ পর বলল, ভাইয়া, বয়সের ব্যবধান কি খুব ম্যাটার করে? আমি যদি বলি আমার কম বয়সী এক ছেলেকে পছন্দ, তুমি কি আমার উপর নিরাশ হবে? একদম না। তাহলে কি করব? আমি কিছু বুঝতে পারছি না। সময় আছে, বুঝে নে। এত প্রেশার নিতে হবে না। তো যাকে পছন্দ হবে আমারও তাকেই পছন্দ। সাবিহার মাথাটা তন্ময়ের বুকে হেলে গিয়েছে। চোখ জোড়া বুঝে বলল, ও আমার খুব ছোট, আমার সাথে ওর মানায় না। তার উপর সব কিছু বাদ, তুই কি চাস? তুই যেটা চাস তাই হবে। সবসময় নিজের চাওয়াকে পূরণ করতে নেই। তন্ময় হাসলো। সাবিহাকে নিজের সঙ্গে নিতে নিতে বলল, সর্বপ্রথম নিজের চাওয়াকেই পূরণ করতে হয়, বাই হুক অর বাই ক্রুক। মন মেজাজ ভালো না হলে ওর দিন খারাপ যায়। এই যে সকালে ঘুম থেকে উঠতে নিয়ে কাঁথায় পা পেঁচিয়ে শব্দ করে ফ্লোরে পড়ল। বাথরুমে ঢোকার সময় দরজার সাথে ধাক্কা লেগে ব্যথা পেল। বই ব্যাগে ঢোকাতে নিয়ে পায়ের উপর ফেললো। ব্যথা চিৎকার করে মরার মতো কিছুক্ষণ শুয়ে রইল। সেই অবস্থায় সেলফোন টিপতে নিয়ে হাত ফসকে ফোন মুখের উপর পড়েছে। ব্যথায় চোখের কোণ জলে ভিজে উঠল। ব্রেকফাস্ট করতে নিচে নামার সময় পিছলে পড়তে নিয়ে নিজেকে সামলিয়েছে। তবে এখানেও হাতে একটু ব্যথা পেয়েছে। ভেজা নয়নে অরু ডাইনিংয়ে এসে বসেছে। জাবেদা বেগম পরোটা প্লেটে দিতে দিতে বললেন, নাকটা এমন লাল হয়ে আছে কেন? মোবাইল পড়েছে নাকি? ইস, দেখি একটা বরফ ডলে দেই। না থাক। খেতে নিয়ে অরুও ভুলেও পাশে তাকাচ্ছে না, মাথা ঝুঁকিয়ে খেয়ে চলেছে। তবে তার আনচান মন আছে না, এটা চুপচাপ থাকতে নারাজ। মন জানতে চাইছে তন্ময়কে কেমন লাগছে এবং সে কি পড়েছে। আর চোখে তাকিয়ে দ্রুত দেখে নিল তন্ময় হাত সাদা শার্ট, কালো প্যান্ট পরেছে। অরু খাবার রেখে উঠে গেল টেবিল থেকে। লোকটাকে দেখলেই অভিমানে তার গলা ধরে আসে। বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। সাইকেল বের করতে নিয়ে গিয়ে দেখলো তন্ময় বেরিয়েছে। অন্যদিন হলে অরু দৌড়ে তন্ময়ের পাশে গিয়ে বসতো, তবে আজ সে গেল না। সাইকেল চড়ে বেরিয়ে পড়লো। যার জন্য দুল কিনেছে তাকে নিয়েই গাড়ি চালাক, তাকে পাশে নয় কোলে বসিয়ে রাখুক। অরু উঠবে নয় গাড়িতে। অরু একদম দেখবে না এই লোককে। তামান্নার হলুদের রাত অ্যাটেন্ড করার জন্য হলুদ শাড়ি এসেছে, খুব সুন্দর তাঁতের শাড়ি। অরুর খুব পছন্দ হয়েছে। শাড়ি তার দেখতে এবং ছুঁয়ে দিতেই ভালো লাগে, কিন্তু পরতে নয়। শাড়ি পরতে ভীষণ লজ্জা লাগে। তার উপর শাড়ি হ্যান্ডেল করতে জানে না। কুচি ধরে হাঁটতে নিলে হেলে দুলে পড়ে যায়, না হলে কুচি খুলে যায়, আঁচল পড়ে যায়। এই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হবে ভেবে এতটুকু জীবনে হাতে গোনা কয়েকবার শাড়ি পরেছে অরু, তাও মাত্র কিছু সময়ের জন্য। তবে আজ এই সুন্দর শাড়িটা সে পরবে। তাদের বাড়িতে মোট দুটো শাড়ি এবং দুটো পাঞ্জাবি এসেছে। শাড়িটা একটা অরুর এবং অন্যটি সাবিহার। পাঞ্জাবির বড়টা তন্ময় এবং ছোটটা দীপ্তর। অরু নিজের শাড়ি নিয়ে জাবেদা বেগমের কাছে চলে এসেছে। জাবেদা বেগম খুব সুন্দরভাবে শাড়ি পরাতে জানেন। তার শাড়ি পরানোর হাত মাশাল্লাহ। বাড়ির এসব নারীগণ জাবেদা বেগমের হাতে এই শাড়ি পরে থাকেন। অরু তাড়াতাড়ি এসেছে শাড়ি পরতে। সাবিহা চলে আসবে নিজের শাড়ি পরতে, তারপর অরুর শাড়ি পরতে। তৈরি হতে খুবই দেরি হয়ে যাবে। তারপর দেখা যাবে তন্ময় থেকে ধমক শুনতে হবে। আর সে আজ একদম ধমক শুনতে চায় না। শাড়ি পরতে নিয়ে সামনে হেসে চলেছে, শাড়ি পরতে নিয়ে সমানে হেসে চলেছে অরু। শরীরে খুব সুড়সুড়ি তার। ধরাছোঁয়া মুশকিল মেয়েটাকে। সুড়সুড়ির কারণে সে বারবার ছুটে এদিক সেদিক চলে যাচ্ছে। জাবেদা বেগম হেসে বললেন, এত সুরসুরি কোথা থেকে আসে তোর? তোমার নেই যেন। এ সময় উপস্থিত হয়েছেন মোস্তফা সাহেব। দরজার সামনে কেবলই এসে দাঁড়িয়েছেন। তাকে দেখে জাবেদা বেগম চুপসে গেলেন। ঠোঁটের কোণের লাজুক হাসি হয়ে তৎক্ষণাৎ গায়েব হয়ে গিয়েছে। অরু আশেপাশ কিছুই খেয়াল করেনি। তখনও সে খিলখিলিয়ে হেসে ঘুরে ফিরে বলল, তোমারও নিশ্চয়ই শ্বশুরই আছে, তাই না? বড় মা, দেখি তো। বলতে বলতে জাবেদা বেগমের কোমরে বেসামাল ভঙ্গিতে ছুঁয়ে দিতে লাগলো। লজ্জায় জাবেদা বেগম বাকরুদ্ধ। মোস্তফা সাহেব দ্রুত পায়ে ফিরিয়ে গিয়েছেন। জাবেদা বেগম অরুর বেসামাল হাতজোড়া দু হাতে চেপে নিয়ে বললেন, থাম বান্ধব। অরুকে শাড়ি পরাতে গিয়ে জাবেদা বেগমকে বেশ হেস্তনেস্ত হতে হয়েছে। কপালের ভাঁজে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চোখের সামনে শাড়ি পরনে দাঁড়ানো অরুর সরল মুখশ্রী দু হাতে নিয়ে বললেন, মাশাল্লাহ,
আমার হুর পরি। অরু লাজুক ভঙ্গিতে হাসছে, কুচি ধরে ঘুরে ফিরে জবেদা বেগমকে দেখাচ্ছে। দু একটা ডান্স স্টেপও করে দেখালো। জবেদা বেগম বললেন, এমন বোয়াল মাছের মতো ছুটোছুটি করলে শাড়ি তো খুলে যাবে। ও হ্যাঁ, আচ্ছা এই যে আর লাফালাফি ছোটাছুটি করব না। কুচি ধরে হেলে দুলে জাবেদা বেগমের রুম থেকে বেরিয়ে অরু যাচ্ছে রুবির রুমের দিকে। সে সাজতে যাচ্ছে রুবির কাছে। রুবি খুব সুন্দর করে সাজাতে জানে। সে মেকআপ কোর্স নিয়েছিল 3 মাসে। প্রায়শই বাড়ির মেয়েদের সেই সাজিয়ে দেয়, আর অরু বেশিরভাগ সময় তার হাতেই সাজে। অবশ্য অরু নিজেও সাজতে জানে, কিন্তু ওই যে অলসতা নামক একটা বস্তু আছে না, যেহেতু তার কাছে মানুষ আছে সাজানোর জন্যে, তাহলে নিজে কেন কষ্ট করবে। রুবি রেগে ফোনে কথা বলছে, কিছু একটা নিয়ে ঝগড়াঝাটি করছে। অরুকে ইশারায় বসতে বলে বারান্দায় চলে গেল। অরু পুরো রুম জুড়ে পায়চারি করে ড্রেসিং টেবিলের সামনে বসেছে। মাথাটা বাঁকিয়ে রুবিকে আরেক দফা দেখে নিল। তার মনে হয় রুবি প্রেম করে। অবশ্য সে এই বিষয়ে বেশ কয়েকবার প্রশ্ন করেছে রুবিকে, কিন্তু কোনো জবাব পায়নি। তাই সে আর পার্সোনাল প্রশ্ন করে না, তবে আন্দাজ করতে পারছে রুবির প্রেমিককে। রুবি কিছুক্ষণ পরেই কল কেটে ফিরে আসে। অরু আগ্রহ নিয়ে পড়ল। ইব্রাহিম ভাইয়া ছিল? রুবি চমকে উঠল। পরপর অরুর মাথায় কাট্টি মেরে বলল, ফাজিল, আমি সব জানি। সামথিং সামথিং। নো, নাথিং নাথিং। চাচুকে বলে দিব। বলে দেখো, মায়ের খাবি প্রি মায়ের। সেজেগুজে বেরোতে নিয়ে সামনে পেল আকাশকে। সে অরুকে দেখে মাথায় হাত বুলিয়ে প্রশংসা করে গেল। অরু খুশি মনে আরেকটু সামনে যেতে আনোয়ার সাহেবের সামনে পড়ল। তিনি মেয়ের কপালে চুমু দিয়ে প্রশংসা করে গেলেন। আজ অরুকে সত্যিই অনেক সুন্দর লাগছে। অরু নিজের রুমে ফিরেছে। এখনো মাগরিবের আজান দেয়নি, অথচ সে এখনই সেজেগুজে তৈরি। জুতো জোড়া পরে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে কান পেতে শুনল দরজা খোলার শব্দ। নিশ্চয়ই তন্ময় এসেছে। এখন মহারাজ তৈরি হবে, তারপর অরুকে পাগল করে দিবে। মন খারাপ করে অরু ধাপ করে বিছানায় বসলো। নিত্যদিনই যথাযথ সুন্দর দেখায় তন্ময়কে। যখন কোথাও যেতে দেরি হয় তখন তো নজর ফেরানোই মুশকিল। এই যে অরু আজ শপথ করেছে নিজেকে একদম তন্ময়কে ঘুরে ঘুরে দেখবে না, পেছন পেছন দৌড়াবে না। যার জন্য দুল কিনেছে তাকে নিয়ে সুখী হোক ওই ভদ্রলোক। অভিমানী অরুর রুমে হঠাৎ করে দীপ্ত প্রবেশ করেছে। দীপ্ত হলুদ পাঞ্জাবি পরেছে, নিজের মাথার চুলগুলো দেখিয়ে বলল, সুন্দর লাগছে না? তন্ময় ভাই সেট করে দিয়েছে। পারফিউমটা কেমন সুন্দর, তাই না? তন্ময় ভাইয়ের পারফিউম এটা। অরু বুক ভরে পারফিউমের এক ঘ্রাণ শুকে নিল। এই পারফিউমের ঘ্রাণ শুকলেই তার নিজেকে পাগল পাগল লাগে। মুহূর্তে চোখের পাতায় চোখ ধাঁধানো তন্ময় ভেসে উঠে বুকের বাপাশে হাত চাপড়ে বলল, পারফিউমের ঘ্রাণটা একদম সুন্দর নয়, যা অন্য একটা ইউজ করো। কি বলো? এই পারফিউমের মতো সুন্দর গ্রানের পারফিউম আর হাত হতেই পারে না। তোমার নাকে সমস্যা, বুঝলে? হুট করে দীপ্তর চোখ যায় অরুর দিকে। এতক্ষণ সে অরুকে খেয়াল করে দেখেনি। অরুর চারিপাশে বিড়াল ছানার মতো ঘুরে ফিরে বলল, বাহ, শাড়িতে তোমাকে চমৎকার লাগছে। একদম ডিফারেন্ট, কিন্তু কিছু একটা মিসিং মিসিং দেখাচ্ছে। অরু নিজের চোখ মুখ ছুঁয়ে বলল, মিসিং? কি মিসিং দেখাচ্ছে? ও হ্যাঁ, কানের দুল কোথায়? কানের দুল পরছো না কেন? অরু গম্ভীর মুখে বলল। পরবো না দুল টুল, কখনোই পরবো না। অরু ভেবে রেখেছে সে আর কখনোই কানের দুল পরবে না। তার কানে দুল সেদিনই থাকবে যেদিন তন্ময় তার জন্য দুল কিনে আনবে। এর আগ পর্যন্ত অরুর জন্য কানে দুল পরা হারাম, হারাম এবং হারাম। আচ্ছা ঠিক আছে তন্ময় ভাইয়া, সাবিয়া আপু রেডি, তাড়াতাড়ি এসো। যা আসছি আমি। দীপ্ত যেতেই অরু বিছানায় থাকা বইপত্রগুলো গুছাতে লাগলো। প্রত্যেকটা বই টেবিলে গুছিয়ে রাখছে। বইপত্র গুছিয়ে বিছানা ঝেড়ে বেরিয়ে পড়লো। অরু সোজা গাড়িতে উঠে বসেছে। জানালার সাইডে সাবিহা বাইরে দাঁড়িয়ে হাত ঘড়িতে বারবার নজর বোলাচ্ছে। তারা তন্ময়ের অপেক্ষা। এক পর্যায়ে সাবিহা অরুকে বলল, দেখতো গিয়ে ভাইয়া কি করছে। আমি পরবো না, দীপ্তকে পাঠাও। দীপ্তর ওয়াশরুম পেয়েছে, তুই দেখ না গিয়ে। অরু বিরক্ত হয়ে গাড়ি থেকে বের হলো। হনহনিয়ে হাঁটা ধরলো। ড্রয়িং রুমে মুফতি বেগম বসে টিভি দেখছেন। অরু ভাবছে চাচিকে বলবে তন্ময়কে ডেকে আনতে। পরক্ষণে তার মনে পড়ল মুফতি বেগমের কোমরের ব্যথার কথা। আশেপাশে আর কাউকে দেখছেও না। বুড়ো জোড়া কুচকে অরু নিজে এই সিঁড়ি বেয়ে পড়ে উঠছে। তন্ময়ের দরজার সামনে এসে দাঁড়াতে সকল বিরক্তি হাওয়ায় উড়ে গেছে। বুকের ভেতর দিয়ে গেল যন্ত্রণা। এখান থেকে চিরচেনা সে পারফিউমের ঘ্রাণ শুকতে পাচ্ছে এবং বুকের ভেতর ধুকপুক করছে। নিজেকে সামলে অরু দরজায় টোকা দিল। আপনার হয়েছে তন্ময় ভাইয়া? জবাব নেই। কিছুক্ষণ অপেক্ষা করে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। অন্ধকার। অন্ধকারে ভয় পাওয়া সেই মুহূর্তে বেরোনোর জন্য পা বাড়ালো। তখনই অনুভব করলো তার হাত কেউ চেপে ধরেছে। মুখমণ্ডলের উপর ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। অরু ভীতস্বরে ডাকলো, তন্ময় ভাইয়া?
জবাব আসেনি, তবে পারফিউমের ঘ্রাণে এবং সুঠাম হাতের স্পর্শে সে নিজের সামনে দাঁড়ানো লোকটাকে চিনে ফেলল। অন্ধকারে হাতে তন্ময়কে দেখার সামান্য চেষ্টা করলো, কিন্তু দেখতে পেল না। হুট করে কানে স্পর্শ পেয়ে কেঁপে উঠল শরীর, বিদ্যুৎ প্রবেশ করেছে যেন। থরথর করে কাঁপতে চাইছে শরীর। তন্ময় কিছু একটা করছে, কিন্তু কি সেটা অন্ধকারে বুঝে উঠতে পারছে না। কম্পিত কণ্ঠে শুধালো, কি করছেন? প্রশ্নটা করেই অরু ডান হাত কানে ছুঁতে নিতে তন্ময় তার হাত চেপে ধরল। লোকটার এই দু এক স্পর্শে অরুর মরে যাবার মতো অবস্থা। গলা দিয়ে শব্দও বেরোতে চাইছে না। অনুভব করছে তার কানের ফুটোয় কিছু একটা প্রবেশ করছে। চোখ জোড়া বন্ধ করে যতটুকু বুঝতে পারছে তা অরু নিজেরই বিশ্বাস হচ্ছে না। থমকে দাঁড়িয়ে থাকা সে উপলব্ধি করলো তন্ময় তার হাত ছেড়ে দিয়েছে, তাকে একা রেখে বেরিয়ে গেল। কাঁপা কাঁপা হাতে কান ধরলো। তার দোকানে দুল। অরুকে চুপচাপ দেখে সাবিহা প্রশ্ন করলো, কি হয়েছে আমার টিমের? আয় তুই আমার সাথে বসবি। অরুর পেছনে সাবিহার সাথে বসলো। সামনে তন্ময় আর দীপ্ত। সাবিহার চোখ আচমকায় অরুর কানে চলে গেল। পাথরের দুলটা অরুর কানে ঝলমল করছে। দুলজোড়া পর্যবেক্ষণ করে বলল, ওরু এই কানের দুল কখন কিনেছিস? কি প্রিটি, আমার জন্যও নিব। দীপ্ত ঘুরে তাকিয়েছে। তুমি না বললে আর কখনোই দুল পড়বে না। অরু দুটো প্রশ্নের সম্মুখীন হয়ে মাথা ঝুঁকিয়ে রাখলো। তার কাছে এই প্রশ্নের কোনো জবাব নেই। সে আপাতত এখন স্তব্ধ বিমূঢ়। তার সঙ্গে যা হয়েছে সবকিছু একটা ইলুসিয়েশন মনে হচ্ছে। এখনো বিশ্বাস করতে পারছে না। তন্ময়ের ব্যাগে থাকা ওই দুলজোড়া তন্ময় নিজ হাতে তাকে পরিয়েছে। নিজ হাতে? তার মানে কি দুলজোড়া তার জন্য এনেছিল? ভাবতে অরুর সর্বাঙ্গ জুড়ে শিহরণ বয়ে গেল। আর চোখের সামনে তাকালো তন্ময় শান্তশিষ্ট ভঙ্গিতে গাড়ি চালাতে ব্যস্ত। অরুর অভিমানগুলো ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। বুকের ভেতরে ভালো লাগা, শুধু ভালো লাগা বিচরণ করছে। কমিউনিটি সেন্টারের সামনে থেমেছে গাড়ি। ভেতরে তামান্নার বাবা করিম মিয়া দাঁড়িয়েছিল। তন্ময়দের দেখতে এগিয়ে আসলেন আপ্যায়নের জন্য। ভেতরে নিতে নিতে কথাবার্তা বলছেন। অরু সাবিয়ার হাত ধরে আছে। তাদের নিয়ে বসতে দিয়ে তবেই ফিরেছেন করিম মিয়া। তামান্না তখন স্টেজে বসে, তাকে হলুদ লাগানো হবে কিছুক্ষণের মধ্যে। আপাতত স্টেজের নিচে দলভুক্ত হয়ে নাচছে তামান্নার কাজিনরা। সেগুলো ভিডিও করছে ক্যামেরাম্যান। সাবিহা আর চোখে চারিপাশে নজর ঘোরাচ্ছে। অয়ন কোথায়? ছেলেটা কি আসবে না? একটা কল দিবে? সাবিহার মন আনচান করছে। কল দিবে করে দিচ্ছে না। হুট করে পাশ থেকে চেনা পরিচিত কণ্ঠস্বর শুনে পাশে ফিরেতেই অয়নকে দেখতে পেল। তন্ময়ের সাথে কথা বলছে। সাবিহার দিকে তাকাচ্ছেও না। অবশেষে ভেবেচিন্তে অয়নকে একটা মেসেজ করলো। রেগে আছো? ওদিকে স্টেজ থেকে তামান্না ইশারায় সাবিহাকে ডাকছে। মেসেজটা করে সে ওদিকটায় চলে গেল। তামান্নার কপালে একটুখানি হলুদ লাগানো। সে একটা টিস্যু দিয়ে মুছতে নিয়ে বলল, আমি তো ফেসে গেলাম, এখন তুই কবে ফাঁসবি? নাকি সিঙ্গেল থেকে আমাকে ফুরিয়ে ছাড়খাড় করে দিবি? সাবিয়া হাসার চেষ্টা করে তামান্নার পাশে বসলো। বিয়ে শাদীর আলাপ আলোচনা শুনলেই শরীর কাঁপে আজকাল। ভেতরে ভীষণ যন্ত্রণা হয়। একরাশ ভয় তাকে জেঁকে ধরে। অয়ন খুব ভালোভাবেই সাবিয়াকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। এখন চাইলেও নিজেকে ছাড়াতে পারছে না, পারবেও না বোধহয়। নজর পুনরায় অয়নের দিকে গেল। ফোনটা মুখের সামনে ধরলো। মেসেজের রিপ্লাই এসেছে। রাখলেই বাকি। সাবিয়া মাথা ঝুঁকিয়ে হাসলো। তড়িৎ গতিতে জবাব দিল। আমাকে আর ভালো লাগে না, সেটা বলো। অয়নের জবাব এলো না। সাবিহা কিছুক্ষণ অপেক্ষা করেছে, কিন্তু রেসপন্স আসেনি। চারিপাশ খুঁজে অয়নকে দেখতে পেল। দূরের দেয়ালে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে আছে। পরপর মেসেজ এলো টুং শব্দ করে। এদিকটা আসুন। সাবিহা সংকোচ করছে, যাবে কি যাবে না। তন্ময় কথা বলছে তামান্নার বড় ভাইয়ের সাথে। অরু আর দীপ্ত ব্যস্ত নাচ গান দেখতে। সবাইকে ব্যস্ত দেখে সাবিহা ধীরে সুস্থে গেল নিরিবিলি করিডোরের দিকটায়। অয়ন দাঁড়িয়ে আছে পিঠ দেখে। সাবিহা পাশে গিয়ে দাঁড়ালো। কি বলবে বা করবে বুঝতে পারছে না। অয়নও একবারই কিছু বলছে না। তাকে ডেকে নেন, এভাবে নিশ্চুপ হয়ে থাকার কোনো মানি আছে? অয়ন চোখ জোড়া সামনে নিবদ্ধ রেখে বলল, আপনাকে তুমি করে বললে মাইন্ড করবেন? আচমকা অয়ন হুড়মুড়িয়ে অপ্রস্তুত। সাবিহার খুব কাছে এসে দাঁড়ালো। সাবিহা পিছু আসার সময় অবধি পেল না। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ল। নিঃশ্বাস প্রখর হলো। ভালো লাগা খুব সাধারণ শব্দ সাবিহা। আমি তোমাকে ভালোবাসি। সাবিহার হৃদয় কেঁপে উঠল। অয়নের মুখে তুমি শোনাটাই যেন নেশা, আর ভালোবাসি শোনাটা যেন ঔষধ। মারাত্মকভাবে তার হৃদয় কাঁপছে। ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে সাবিহার নাকের ডগায় অয়ন হুট করে চুমু খেয়ে বসলো। দুষ্টু হেসে সাবিহার কানের কাছটায় মুখ নিল। গম্ভীর স্বরে বলল, শাড়িতে খুব সুন্দর লাগছে। ইচ্ছে করছে তোমার অদৃশ্যমন পেট ছুঁয়ে দিই, সেখানে আমার হাতের ছাপ বসে। কিন্তু এই ভুল আমি আপাতত করছি না। পরে দেখা যাবে তুমি কথাই বলছো না। সাবিহা রেলিং এর সাথে লেপ্টে আছে। ঘন ঘন নিঃশ্বাস নেওয়া। সে চোখ দুটো শক্ত করে বুজে রয়েছে। ভেতরটা অস্থির আচরণ করছে, তোলপাড় করছে সবকিছু। হলুদ প্রোগ্রাম থেকে ধরে ওরু কানে দুল পড়ছে। 2 দিন হয়ে গিয়েছে। এত বড় বড় দুল কানে 24 ঘন্টা পরে থাকা যায় নাকি? কিন্তু তবু ওরু পড়ে থেকেছে। তন্ময়ের পরিচয়
তন্ময়ের পরিয়ে দেওয়া এই দুল সে এই জীবনে আর খুলবে না, শপথ করেছে। এখন কান ছিঁড়ে পড়ে যাক, নাহলে পচে যাক। সুবিতা বেগম কান টেনে অরুকে রুমে এনেছেন, কানের দুল জোড়া খোলার চেষ্টা করছেন কিন্তু খুলতে পারেননি। অরু বোয়াল মোছের মতো নড়ে চড়ে পালিয়ে এসেছে। পালাতে গিয়ে সামনে পড়ল আনোয়ার সাহেবের। আনোয়ার সাহেবের হাতে 3টে কামিজ, সেগুলো অরুর হাতে দিয়ে বললেন, দুটো আপুদের বিয়ে, একটা তুমি নাও। আনোয়ার সাহেব প্রায় এটা সেটা নিয়ে আসেন নিজের মেয়েদের জন্য। বলা যায় এই বাড়িতে একজনের জন্য কিছু আনা হয় না, সবাইকে নিয়ে কাপড় চোপড়, খাওয়া দাওয়া, ইভেন ঘোরাঘুরিও করা হয়। অরু সাবিহার রুমে একটা কামিজ এবং রুবি রুমে একটা কামিজ রেখে তৃতীয়টা সে নিয়ে নিজের রুমে এসেছে। কাল সকালে বানাতে দিয়ে আসবে। সিলেটে অরু এই কামিজ পরেই যাবে। সন্ধ্যায় তন্ময়ের কাছে পড়তে বসে। অরু বারবার কানের দুল জোড়া ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে, কিন্তু তন্ময়ের কোনো সারা শব্দ নেই। সারা শব্দ কেন করছে না? তন্ময় কি জানে কতটা ব্যথা সহ্য করে রয়েছে এই দুলের জন্য? এই যে ব্যথায় অরু কানে হাত ছোঁয়াতে পারছে না, কার জন্যে? তার সামনে গম্ভীর মুখে বসে থাকা এই মহারাজের জন্য। অথচ মহারাজ আর ধ্যান জ্ঞান কিছুই নেই। কলম ফেলে দেবার ভঙ্গিমা করে অরু তন্ময়ের দিকে ঝুঁকে গেল। তার কানের দুল ঠিক তন্ময়ের মুখের সামনে। কলম তুলে সোজা হয়ে বসলো। না, তন্ময়ের কোনো রিয়াকশন নেই। কেন? নিজেকে আর সামলাতে পারছে না। অরু এবার সোজা সাপটা প্রশ্ন করলো। কানের দুল আমার জন্য কিনেছেন তাই না? তন্ময় বইয়ের পৃষ্ঠা উল্টাপাল্টা করে দেখছে। অরুর প্রশ্নে মাথা তুলে তাকালো না অবধি। প্রশ্নের জবাব দিবে তো দূরের বিষয়। অরু পুনরায় বলল। বলেন না। জবাবে তন্ময় হুট করে পাশে রাখা বেদ দিয়ে অরুর হাতে মেরে বসলো। ব্যথিত হাত ধরে অরু হাঁসফাঁস করতে লাগলো। যেখানে লেগেছে বেতের বাড়ি সেখানটায় লাল হয়ে গিয়েছে। মুহূর্তে চোখ জোড়া জলে টলমল করছে তার। হাত ডলতে ডলতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, যেন সে এখনই চলে যাবে। কিন্তু তন্ময়ের বস শুনে পুনরায় বসে পড়লো নিজ জায়গায়। এবার মনোযোগ পড়াশোনায় দেবার চেষ্টা করছিল। হঠাৎ তন্ময় হাতের কলম রেখে অপ্রস্তুত অরুর দিকে নজর রেখে বলল, এসব এখনো পড়ে আছিস কেন? সুন্দর লাগছে না? খোল। না, খুলবো না। তন্ময় শান্ত চোখে তাকিয়ে রইল। তন্ময়ের শান্ত নজর অনেকটাই সাদা ফকফকা আকাশ থেকে হুট করে বজ্রপাত শুরু হয়, ঠিক তেমনটাই লাগছে। অরুর ঘাড়ের পশম দাঁড়িয়ে গেছে। এভাবে তাকিয়ে থাকার কি আছে? চোখ নামিয়ে অস্পষ্ট স্বরে বলল, আপনি খুলে দিবেন? অরু ভেবে রেখেছে তন্ময় আকাশ ফাটিয়ে ধমক দিবে, নাহলে মুখ ঘুরিয়ে ফেলবে, তাকে পাত্তাই দেবে না। কিন্তু আজ তাকে ভোর খেয়ে তন্ময় বলল। সামনে আয়। অরু উঠে এসে তন্ময়ের সামনে দাঁড়ালো। চেয়ারে বসেও তন্ময় তার মাথার সমান, কত লম্বা। কানে তন্ময়ের আঙ্গুল লাগতেই অরু অস্পষ্ট স্বরে আর্তনাদ করে উঠল। কান দুটো লাল হয়ে গিয়েছে। বিষদায়ক যন্ত্রণা যেন। তন্ময় দাঁতে দাঁত চেপে অরুকে ধমকাতে নিয়ে নিজেকে সামলে নিল। খুব নরমভাবে খোলার চেষ্টা করছে। অরু তখন ভ্যাবলার মতো তন্ময়ের গভীর মুখশ্রী পর্যবেক্ষণ করতে ব্যস্ত। তন্ময়ের ডান গালে একটা লাল তিল খুব আকর্ষণীয়ভাবে ফুটে আছে তার উজ্জ্বল মুখমণ্ডলে। অরুর ইচ্ছে করছে সেটা ছুঁয়ে দিতে, এবং সে হুট করে তিলটা ছুঁয়ে দিল। ছুঁয়ে নিজেই কেঁপে উঠল। তন্ময় কিছুই বলল না। সে তখনও সিরিয়াস হয়ে অরুর দুল খুলছে। তন্ময় কিছু বলছে না বলে অরু আবারও সাহস পেয়ে বসলো। মুহূর্তেই মনে আরেকটি ইচ্ছে জাগলো। এখন ইচ্ছেটাকে পূর্ণতা দিবে নাকি না। দোটানায় ভুগতে থাকা তার চোখ জোড়া তখনও তন্ময় চেহারায়। বুকের ঢুকপুকানি অগ্রাহ্য করে অরু দ্রুত গতিতে তন্ময়ের তিলের জায়গাটাতে চুমু খেয়ে বসলো। তন্ময়ের দুল খুলতে থাকা হাতটা কিছুক্ষণের জন্য থেমে গেল। পিনপতন নীরবতা চারিদিকে। শুধু অরুর ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে। বুকের ভিতর তোলপাড় করতে থাকা হৃদয় বিস্ফোরণ ঘটাবে যেমন। কিছুক্ষণের জন্য মস্তিষ্ক হারিয়ে এহেন কাজ করে অরু ভয়ে গুটিয়ে আছে। দৌড়ে যে পালাবে তাও অসম্ভব। ভয়ে ভয়ে পুনরায় তাকালো তন্ময়ের দিক। তন্ময় তার বাম কানের দুল খুলছে। অরুর দিকে না তাকিয়ে গম্ভীর স্বরে বলল, মাইর খাবি? না না, আর করব না। মুখে এক বললে অরুর মন বলছে এই সুযোগে তন্ময় পুরো মুখ জুড়ে চুমু খেয়ে নিতে। এই যে এইভাবে গম্ভীর মুখ করে বসে আছে, এই গম্ভীর মুখ দেখলেই তার প্রেম প্রেম প্রায় ইচ্ছে করে। আহ, আজকে ব্যথা পাই। অরু এতক্ষণ প্রেমের নদীতে ডুবেছিল বলে ব্যথা নামক অস্তিত্ব ভুলে বসেছিল। এখন যখন বাস্তবে ফিরেছে তার চোখ ভিজে উঠেছে। আপনি ইচ্ছে করে ব্যথা দিচ্ছেন। পরপর অনুভব করলো তন্ময়ের শক্ত হাতে সে নরম স্পর্শ। যেমন একটু আগে ব্যথা দেওয়া লোকটা ইনি নন। অরু ভেজা নয়নে তাকিয়ে রইল। ব্যথিত কণ্ঠে ডাকলো, তন্ময় ভাইয়া, এই যে তন্ময় ভাই, কথা বলবেন না? আচ্ছা, আর এমনটা করব না। আমার কি দোষ বলুন? সব দোষ আপনার গালের তিলটার। এটাই আমাকে বারবার ডাকছিল। এই তিলটাকে শাস্তি হিসেবে একটা চিমটি দিয়ে দেই। অরু চিমটি দেবার সুযোগ পেল না। পূর্বেই তন্ময় তার গাল শক্ত করে টেনে ধরেছে। এ গালের ব্যথায় অরু আর্তনাদ করে উঠল। সাদা গাল লাল করে দিয়ে তন্ময় চলে গেল। অরু গালে হাত চেপে অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে রয়েছে। আলগোছে ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিল। পরপর লজ্জায় গাল দুটো তার লাল হয়ে গেল। বোকার মতো হেসে ভাবতে বসলো, এভাবে তন্ময় তো তাকে চুমু খেতে পারে। সে খুব করে চায় তন্ময় তাকে চুমু খাক, আদর করুক। কেন করে না? একটা দৈনন্দিন প্রবাদ চারিপাশে ঘুরঘুর করে। সেটা হলো
আমরা তাদের পাত্তা দেই না যারা আমাদের পাত্তা দেয়, আমরা তাদেরই পাত্তা দেই যারা আমাদের পাত্তা দেয় না। এই প্রভাবটি আজকাল অরুর মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে যন্ত্রের মতো। তন্ময় তাকে পাত্তা দেয় না, অথচ তার তন্ময়কে চায়। এর জন্য আজ সে কিছুতেই ঘুমাতে পারছে না। চোখ বুজলেই তন্ময়কে দেখছে, চোখ খুললে তন্ময়কে দেখছে। বিরক্তি নিয়ে উঠে বসলো। জানালা দিয়ে দমকা বাতাস আসছে। আধার রাতের আকাশে চাঁদের রাজত্ব চলছে। ছোট ছোট তারারা যেমন সৌন্দর্যের প্রতীক, চাঁদকে পাহারা দিচ্ছে। অরু উঠে জানালার সামনে দাঁড়ালো। এক মনে তাকিয়ে রইল আকাশের পানে। কানে ভেসে আসছে ধীর শব্দের কথাবার্তা। অরু নিচে তাকালো। গার্ডেনের লাইটগুলো জ্বলছে। স্পষ্ট দেখা যাচ্ছে দুটো চেয়ারে কেউ বসে। ভালোভাবে দেখতে চিনতে পারলো তন্ময় এবং মোস্তফা সাহেবকে। অরু দেয়াল ঘড়ির দিকে নজর দিল। ঘড়ির কাঁটা রাত 1:45। এই গভীর রাতে তারা কি নিয়ে আলাপ করছে, সেও নিচে যাবে কিনা চিন্তাভাবনার মধ্যে অরুর পাজোড়া কাজ করতে শুরু করেছে। একান্তই রুম থেকে বেরিয়ে পড়ল। আশ্চর্যজনকভাবে ড্রয়িং রুমে দীপ্ত বসে। এখনো ঘুমোতে যায়নি ছেলেটা। অরু ধমকাতে যাবে, পূর্বেই দেখলো মুফতি বেগম ট্রে নিয়ে বাইরে যাচ্ছেন। অরু দীপ্তকে ছেড়ে সদর দরজা খুলে বেরিয়ে গেল। সামনে আনোয়ার সাহেব, ওহি সাহেব দাঁড়িয়ে। মুফতি বেগম ট্রে থেকে সকলকে এক একটা চায়ের কাপ দিচ্ছেন। অরুকে দেখে আনোয়ার সাহেব বললেন, আম্মু এখনো জেগেছে? আর ঘুম আসছে না বাবা। বলতে বলতে বাবার কোলে ঢুলে পড়ল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সকলের কথাবার্তা শুনে বুঝতে পারল ঠিক কী নিয়ে আলাপ আলোচনা চলছে। শুক্রবার তারা সিলেটের উদ্দেশ্যে বেরোবে। মাসখানেক থাকা সম্ভব নয়, তবে 7 দিন থাকবে, মানে 1 সপ্তাহ। শুক্রবার আসতে আর মাত্র 4 দিন। অরু খুশিতে গদগদ। সে এখনই ভাবতে বসেছে কি কি নিবে। ভাবতে ভাবতে তন্ময়ের দিকে তাকালো। পায়ের উপর পা রেখে বসে আছে, ট্রাউজার আর টি শার্ট পরা। তন্ময়কে সবসময় ভালো দেখায়। সন্ধ্যায় করা নিজের কাজটি মনে করে অরুর গাল দুটো লালাভায় রাঙিয়ে গেল। বারংবার চোখের সামনে ভেসে উঠল চুমু খাওয়ার দৃশ্যটি। বলতেই হয় তার ভীষণ সাহস। অবশ্য সাহস রাখতে হয় এমন পুরুষকে পছন্দ করলে। আনমনে ভেবে অরু মুচকি মুচকি হাসতে লাগলো। তন্ময় তার দিকে তাকাতে নিজের 32 দাঁত দেখিয়ে হেসে উঠল। এখন অরুকে দেখতে লাগছে স্নিগ্ধ আধারের প্রেয়সী। চন্দ্রিমা আকাশের আধার রাতে স্নিগ্ধ প্রেয়সী। সাবিহা বড়সড় একটা ভুল করে ফেলেছে। ভুলটা হচ্ছে অয়নকে তুমি করে তাকে সম্বোধন করতে দেওয়া। আজকাল অয়নের কথার বুলি ফুটেছে। তুমি 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 সারাদিন করতেই থাকে। তুমি সম্বোধন করে সাবিহার হৃদয় নিয়ে খেলছে এক প্রকার। তুমি বলে ছেলেটা সাহসী হয়ে গিয়েছে। কিসব উদ্ভট কথাবার্তা বলে, মুখে লাগাম রাখা যেন ভুলে বসেছে। সাবিহা বেশ কয়েকবার ধমক দিয়েছে, তবে এখন ধমকে অয়ন একদমই ভয় পায় না। মাথায় চড়ে বসেছে এক প্রকার। তাই সাবিহা একটা ভয়ঙ্কর শাস্তি তৈরি করেছে অয়নের জন্য। সেটা হলো টোটালি 2 দিন কোনো প্রকার কথা অয়নের সাথে বলবে না। এই 2 দিন অয়নকে নিজের মুখও দেখতে দিবে না। এর জন্য লাগলে সে বাড়ির গাড়ি ব্যবহার করবে। এই তো সকাল সকাল আবারও কল করছে। এখন সে অফিসে যাবে আর অয়ন যাবে ভার্সিটি। তাহলে এই সময়টায় কেন কল করছে ছেলেটা? সাবিহা কল ধরলো না, তৈরি হয়ে নিবে। তখন পুনরায় কল এসেছে অয়নের। সাবিহা সেলফোন সাইলেন্ট করে রাখলো। গাড়ি করে বেরিয়ে পড়লো। যেতে নিয়ে অয়নকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখলো। চা খাচ্ছে, ভার্সিটির ড্রেস পরে। অয়নের গলায় ঝুলানো টাইখানা দেখলে তার ইচ্ছা করে টেনে ধরতে, তবে সুযোগ হয়ে ওঠেনি কখনো। নিশ্চয়ই তার জন্য দাঁড়িয়েছিল। সাবিহা মুচকি হাসলো। ছেলেটা পারেও বটে, কতটুকু পারে এটাই দেখার বিষয়। সন্ধ্যায় অফিস থেকে বেরোনোর সময় সাবিহা টপ ফ্লোরে জানালা দিয়ে নিচে তাকালো। তার অনুমান মতে অয়ন দাঁড়িয়ে আছে। আজ স্টেশনের সামনে নয়, তার অফিসের সামনে দাঁড়িয়ে। সাবিহা সেলফোন বের করলো। অয়নের শতাংশ মেসেজগুলো দেখে বুঝতে পারলো খুব ভয় পেয়েছে অয়ন। মাত্র 1.5 দিন হয়েছে, এতটুকু সময় এত ভয় পেতে হয় নাকি? সাবিহা উল্টো ভেবেছিল কালো দেখা সাক্ষাৎ কথা টোটালি অফ রাখবে, কিন্তু এই ছেলে এখনই দিশেহারা অবস্থায় ঘুরছে। দীর্ঘশ্বাস ফেলে সাবিহা বেরিয়ে এলো। নিচে নামতে অয়ন সামনে এসে দাঁড়ালো। চোখে মুখে ঘামে ভিজে আছে, বেশ ক্লান্ত দেখাচ্ছে তাকে। উত্তেজিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? সাবিহা জবাব দিল না। নিঃশব্দে ব্যাগ থেকে রুমাল বের করলো। খুব যত্নে অয়নের মুখ মুছিয়ে দিল। নাকের ডগায় জমে থাকা ঘাম খুব কৌশলে মুছলো। তারপর বিনয়ী সুরে বলল, কি হবে? কল মেসেজের জবাব কেন দিচ্ছিলেন না? ব্যস্ত ছিলাম। ইচ্ছে করে করেছেন, তাই না? সাবিহা একটা জিনিস লক্ষ্য করেছে, অয়ন রাগলে ইদারিং আপনি বলে, না হলে সর্বক্ষণ তুমি তুমি করে। তার মানে এই পিচ্চি এখন রেগেছে। অয়ন হুড়মুড়িয়ে চলে যাচ্ছে। সে হেসে সাবিহা তার পেছন পেছন চলছে। হুটহাট ডাকছে, তবে সারা শব্দ করছে না। ওই পিছিয়ে অয়ন। অয়ন ঘুরে চোখ রাঙালো। সাবিহা শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে সে অয়নের হাত ধরল। অয়ন মুহূর্তেই নরম হয়ে গেল, যেন সারাদিনের রাগ অভিমান নিমিশেই শেষ। আর চোখে সাবিহার হাসি মুখ দেখে শান্তি অনুভব করলো। তবে পিচ্চি ডাক্তার মোটেও পছন্দ হলো না। একদম পেছিয়ে বলবে না। পিছিয়ে একটা ছোট অয়ন। বলে সাবিহা উচ্চস্বরে হাসতে লাগলো। অয়ন ভুরু জোড়া কুচকে সাবিহার হাসি মুখের দিকে তাকিয়ে হঠাৎ দুষ্টু হেসে মাথাটা সাবিহার মুখের সামনে নিয়ে বলল, পিছিয়ে বলে কিন্তু চুমু খাবো।
সাবিহার হাসি বিরক্ত হয়ে গেল মুহূর্তে, চোখ মুখ শক্ত করে হনহনিয়ে সামনে চলে গেল। এবার অয়নের হাসার পালা, পেছন থেকে উচ্চ শব্দে হেসে চলেছে সে। হাসতে হাসতে সাবিহার উপর পড়ে যাচ্ছে এক প্রকার। সাবিহার একটু অভিমান হলো বটে, ছেলেটা কি জানে না প্রেমিকাদের যে ছাড় দিতে হয়, এভাবে প্রতিশোধ নিতে হয় না ছোট ছোট বিষয়ে। সাবিহার প্রেমিক আসলেই বাচ্চা, কিছুই বোঝে না, বোকা, অবুঝ এবং নাদান প্রেমিক। শুক্রবার দিন সকাল সকাল শাহজাহান বাড়িতে হইচই পড়েছে এক প্রকার। কেউ পূর্ব দিকে ছুটছে তো কেউ পশ্চিম দিকে, কেউ বা উত্তর কেউ বা দক্ষিণ। যেমন সবিতা বেগম এবং জবেদা বেগম রান্নাঘরে রান্নাবান্নায় মহাব্যস্ত। অনেক দূরে রাস্তা পেরোতে হবে তাদের। মাঝ রাস্তায় নিশ্চয়ই বাচ্চাদের খিদে পাবে, সাথে বড়দেরও। তাই বেশ কিছু ডিমান্ড করা আইটেমস রান্না হচ্ছে। জয়তুন বেগমের জন্য পুষ্টিকর স্যুপও বাড়িতে রান্না করেছেন মোস্তফা সাহেব। কিছুক্ষণ আগে এসে সকলের উদ্দেশ্যে বলে গিয়েছেন নিজেদের প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নিতে। প্রত্যেকজনের এক একটা লাগেজ থাকতে হবে মাস্ট, না হলে পরে দেখা যায় একজন আরেকজনের লাগেজে নিজেদের জিনিসপত্র ঢুকিয়ে রেখেছে, জিনিসপত্র না পেয়ে হট্টগোল বাঁধিয়ে দিবে তখন। তাই আগেই সাবধান করে দিয়েছেন সবাইকে নিজেদের লাগেজ ব্যবহার করতে, এবং সবাই নিজেদের লাগেজ তৈরি করতে ব্যস্ত। যেমন রুবি তার সাদা কামিজের ওড়না পাচ্ছে না, এটা তার কোনো বোনের আলমারিতে চলে গেছে কে জানে। সে দৌড়ে দৌড়ে সকলের রুমের আলমারি চেক করছে, অবশেষে ওড়না খুঁজে পেয়েছে তার মায়ের আলমারিতে। ওড়না নিয়ে নিজের রুমে দৌড় লাগিয়েছে, অনেক কাজ আছে, জিরিয়ে নেবার সময় নেই হাতে। এদিকে দীপ্ত ছোট প্যান্ট পরে মুফতি বেগমের পেছনে দৌড়াচ্ছে ক্যামেরার জন্য। ক্যামেরা সে ভেঙে ফেলে বিদায়, সেটা দীপ্তর ধরাছোঁয়ার বাইরে রাখেন মুফতি বেগম। দীপ্ত বারবার বলে চলেছে, সাবধানে রাখবো, ভাঙবো না একদম। বের করে দাও মা। হাতের কাজ শেষ করতে দিবি তো নাকি? আগে দিয়ে যাও, নাহলে পরে ভুলে যাব। তুই ভুলে যাবি, তাও আবার ক্যামেরার কথা। মুফতি বেগম চোখ উল্টে নিজের রুমের দিকে রওনা হলেন। ক্যামেরা বের করে না দেওয়া অব্দি এই ছেলে তাকে শান্তি দিবে না। ওদিকে আকাশ নিজের পার্সোনাল ডিজাইনিং ক্যাপ খুঁজে পাচ্ছে না। জিন্স প্যান্টের সাথে ক্যাপটা মারাত্মক দেখাবে, তাই না? ভাবতেই আরো উদ্বিগ্ন হয়ে উঠলো ক্যাপের জন্য। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ক্যাপ পেয়েছে সাবিহার রুমে। সাবিহা ধুয়ে শুকাতে দিয়েছে। আকাশ, আসমানের আকাশ ফাটিয়ে চেঁচিয়ে উঠল, এই তুই কি করে ফেললি সাইবা, আমার ক্যাবটা খেয়ে দিলি? আশ্চর্য, আমি কি জানি নাকি এটা রং তুলিতে আঁকিবুকি করা ক্যাপ? আমি তো ধুয়ে দিয়েছিলাম ভালো মনে। ছাতার মাথা, তুই জানিস এটা আমি কতটা সময় নিয়ে গেছিলাম? কিভাবে জানবো না বললে? তোর জানতে হবে না, বাদ। দুঃখ বেদনা নিয়ে আকাশ বেরিয়ে গেল। এই ক্যাপ এখন বাদ, আজ এখনই সে ক্যাপ কিনতে যাবে, ক্যাপ ছাড়া গ্রামে যাবে না। ব্যাস। জবেদা বেগম তন্ময়ের লাগেজ গুছাচ্ছেন। ছেলেটা আর্জেন্ট কাজের উদ্দেশ্যে বেরিয়েছে, ফিরতে দেরি হবে। তখন আর লাগেজ গুছানোর সময় কই, তাই তিনি নিজেই ছেলের লাগেজ গুছাচ্ছেন। অরু তার পাশে প্লেট হাতে দাঁড়িয়ে অল্প একটু গরম ভাতের সাথে আলু ভাজি খাচ্ছে আর জবেদাকে ধমকে বলছে, বড় মা, ওই মেরুন রঙের শার্টটা নাও। হ্যাঁ, এইটা খুব সুন্দর। জিন্সের প্যান্ট নিবে না? এটা বেশি ইউনিক। তন্ময় এটা পরে না তো? তুমি নিলে না পরবে? নাও নাও। অরু নিজের পছন্দ অনুযায়ী কাপড় চোপড় সাজেস্ট করছে। জবেদা বেগম তাই লাগেজে নিচ্ছেন। অরু মনে মনে ভীষণ খুশি, এগুলো সব তার পছন্দের কাপড় চোপড়। গ্রামের 7 দিন তন্ময় শুধু তার পছন্দের কাপড় চোপড় পরবে। সাবিয়া বেশ চিন্তায় পড়েছে। সে এখনো সিলেট যাওয়ার কথা অয়নকে বলেনি। ছেলেটা কি রিয়াকশন দিবে, রেগে যাবে নাকি অভিমান করবে? চিন্তায় মগ্ন সে লাগেজ গোছাচ্ছে আর চোখে কয়েকবার ফোনের দিকে তাকালো। এখনো কোনো মেসেজ বা কল করেনি। সাবিহার হৃদয় বিষণ্ণ হয়ে উঠেছে। পরে এ বিষয়টা জানলে অয়ন খুবই কষ্ট পাবে। দ্রুতভাবে সে সেলফোন তুলে সঙ্গে সঙ্গে অয়নকে কল করলো। আনরিচেবল বলছে। অয়নের দ্বিতীয় সিমে কল করলো, এটাই কল ঢুকেছে। সাবিহা হ্যালো বলতে যাবে, পূর্বে একজন নারীর কণ্ঠ ভেসে এলো। হ্যালো, কে? সাবিহার শ্বাস প্রশ্বাস থেমে গেল। গলাটা চেনা চেনা লাগছে। অয়নের মায়ের কণ্ঠ না? ওপাশ থেকে আবারও বলা হলো, অয়ন ঘুমিয়ে আছে, পরে কল করুন। কল কেটে গেল। সাবিহার হৃৎপিণ্ড শান্ত হলো কিছুটা। ফোন রেখে গোসল করতে গেল। এসে সেলফোনে উকি মারল, না কল ব্যাক আসেনি, এখনো ঘুমিয়ে। ছেলেটা না বিজনেস করে, এই বিজনেস করার নমুনা। সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে, অথচ তিনি এখনো ঘুমিয়ে। অবশ্য ঘুমাবেই তো, সারা রাত সাবিহাকে জ্বালাতন করেছে। কল কাটবে না তো কাটবে না, মধ্যরাত পর্যন্ত সাবিহারকে ফোন কানে রাখতে হয়েছে। ভাবতে বসে অয়নের কল ব্যাক এলো, ঘুমন্ত কণ্ঠ, যেমন এখনো বিছানায় শুয়ে চোখ বুজে। ফ্রেশ হয়ে কল ব্যাক করলেন? সাবিহা সিলেটের কথা বলতে গিয়ে থেমে গেল। আরে পরে ব্যাক করবে মানে? মাত্র 2-1 ঘন্টা বাকি, তারপর তারা সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। সাবিহা ভাবলো ভালোই হয়েছে, পরে আর তাকে দোষারোপ করতে পারবে না, সে সাফ সাফ বলে দিবে। কিন্তু মনে মনে সাবিহার খারাপ লাগছে। অয়নকে রেখে তার যেতে ইচ্ছা করছে না। সপ্তাহখানেক দেখা সাক্ষাৎ হবে না, বিষয়টা আসলেই বেদনাদায়ক। সাবিহা কিছুক্ষণ ভেবেচিন্তে একটা মেসেজ পাঠালো অয়নকে। সিলেট যাচ্ছি পরিবারের সাথে সপ্তাহখানেকের জন্য, সাবধানে থেকো। মিনিট 5 পরে অয়নের ছোট্ট জবাব এলো। ওকে। সাবিহার মাথায় আকাশ ভেঙে পড়লো যেমন। মাত্র ওকে, ব্যাস আর কিছু না?
কোথায় অয়ন হন্তদন্ত ভঙ্গিতে তাকে কল করবে, চিন্তিত সুরে জানতে চাইবে হঠাৎ সিলেটে কেন যাচ্ছে ইত্যাদি। অথচ ছেলেটা শুধু লিখেছে ওকে। সাবিহা ভাবলো অয়ন নিশ্চিত এখনো ঘুমের ঘোরে, না হলে এমন রিপ্লাই তার অয়নের হতেই পারে না, একদম না। তন্ময় ফিরেছে যখন তখন সবাই নিজেদের লাগেজ নিয়ে ড্রয়িং রুমে বসে সকলে তৈরি। এখন তন্ময় রেডি হলে বেরিয়ে পড়বে। মোস্তফা সাহেব হাত ঘড়িতে নজর বুলিয়ে বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, লাগেজ গাড়িতে তোলা হোক তাহলে। তন্ময় মাথা দুলিয়ে উপরে চলতেছে। তন্ময়ের পেছন পেছন দীপ্ত ছুটলো। সে কালো প্যান্টের সাথে সাদা টি শার্ট পরেছে, গলায় ক্যামেরা ঝুলিয়ে মাথায় সানগ্লাস দিয়েছে। আপাতত তন্ময়ের পেছনে ছুটছে ঝাঁকড়া মাথা চুলগুলোকে স্ট্রেট করতে এবং পারফিউম দিতে। তন্ময় রুমে ঢুকে ওয়াশরুমে ঢুকে গেল। সেই মুহূর্তে ওরু উকিঝুঁকি মারল। সে সম্পূর্ণ রেডি। আনোয়ার সাহেবের শার্টের সাথে মিলিয়ে নেভি ব্লু কামিজ পরেছে, ব্লু রঙের সানগ্লাস মাথায় দিয়ে রেখেছে, উঁচু জুতা জোড়া খটখট শব্দ তৈরি করছে। তন্ময়কে চারিপাশে দেখতে না পেয়ে রুমে ঢুকে গেল। বাথরুম থেকে শব্দ আসছে, নিশ্চয়ই গোসল করছে। ওরু আলগোছে সেখানে ওত পেতে রইল। পেছন থেকে দীপ্ত পারফিউম শরীরে দিতে নিয়ে বলল, এমন উকে ঝুঁকে দিচ্ছ যে? ওরু ভয় পেয়ে ধীর স্বরে আল্লাগো বলে কেঁপে উঠল। তুই কখন এলি? অনেক আগেই, কিন্তু তুমি আমাকে দেখতে পারবে না, কারণ তন্ময় ভাই ছাড়া তোমার চোখে আর কেউ কি আছে? ওরু চোখ জোড়া বড় বড় করে বলল, কি সব বলছিস? আমি সব জানি। দীপ্ত চিকন সুরে গান গেয়ে দুলতে দুলতে চলে গেল। অরুর ভ্রুজোড়া কিঞ্চিত কুচকে এসেছে, আর চোখে বাথরুমের দিকে তাকিয়ে বিছানায় গিয়ে বসলো। আবারও উঠে দাঁড়ালো। এভাবে বসে থাকা ভালো দেখায় না বলে বাইরে চলে এলো। কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে এলো। নিজেকে আয়নায় পর্যবেক্ষণ করে নিল। সবকিছু নিয়েছে নাকি চিন্তা ভাবনা করলো? হ্যাঁ, সব নিয়েছে। লাগেজ ধরে ওরু বেরিয়ে পড়লো। যাওয়ার সময় আবারও উকি দিল। তন্ময় শার্ট পরেছে। তন্ময়ের সুঠাম দেহের কিছু অংশ দেখে লজ্জা পেল। দ্রুত পায়ে নিচে চলে এলো। এভাবেও তন্ময়কে চুমু দেবার পর থেকে ওরু ভীষণ লজ্জা পেতে শুরু করেছে। সে আগের মতো তন্ময়ের চোখে চোখ রেখে কথা বলতে পারে না। হৃদয় কাঁপে। মোট 4টি গাড়ি নেওয়া হয়েছে, 2টো বড় গাড়ি এবং 2টো ছোট গাড়ি। বড়গুলার মধ্যে মুরব্বীরা যাবেন, ছোট দুটোর মধ্যে বাচ্চারা। ওরু ছোট একটা গাড়ির মধ্যে উঠতে গিয়ে অয়নকে দেখলো। ব্যাগ কাঁধে নিয়ে বাইকে উঠছে, পরনে জিন্স প্যান্ট শার্ট। ওরু মুহূর্তে দৌড়ে বাইকের সামনে এসে পৌঁছালো। ওরুর দেখা দেখি দীপ্তিও ছুটে এসেছে। তাদের কিছুটা সামনেই মুস্তফা সাহেব এবং ওহি সাহেব দাঁড়িয়ে। অয়ন এখনই হেলমেট পরে বাইক স্টার্ট করবে এমন ভাব। ওরু দ্রুত কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ অয়ন ভাইয়া? শহরের বাইরে। আম্মু আব্বু বিজনেস ট্যুরে গেছেন। একলা অনুভব করছিলাম বিদায় ভাবলাম কোথাও থেকে ঘুরে। আনন্দে ওর চোখ জোড়া জলজল করছে। মাঝপথে অয়নকে থামিয়ে বলল, আমরা সিলেট যাচ্ছি সবাই মিলে, তুমি যাবে আমাদের সাথে? এটা কিভাবে হয়? তোমরা পরিবার মিলে যাচ্ছ, আমি বাইরের লোক, কেমন দেখাবে? ওরু মুস্তফা সাহেবের উদ্দেশ্যে বলল, চাচু দেখো না, তুমি একটু বুঝিয়ে বলো তো। আমরাই তো, তাই না? একা একা অয়ন ভাইয়া ঘুরবে? আমাদের সাথেই চলুক। মোস্তফা সাহেব এগিয়ে এসে অয়নের কাছে হাত চেপে হেসে বললেন, চলো আমাদের সাথে, তুমি এলে ভালো লাগবে। কিন্তু পেছন থেকে আকাশ এসে বলল। আরে কিসের কিন্তু বেটা, চল আয় একসাথে যাবো। অয়ন লজ্জিত ভঙ্গিতে মাথা চুলকে বলল, আপনাদের সমস্যায় ফেললাম তাহলে। কোনো সমস্যা নেই। আনোয়ার সাহেব গাড়িতে উঠতে নিচ্ছিলেন। হুট করে মনে পড়লো তিনি সেলফোন বিছানায় ফেলে এসেছেন। ওরু তার সামনেই দাঁড়িয়ে, তাই ওরুকেই বললেন। আম্মু দৌড়ে সেলফোন আনতে পারবে না? খুব পারবো। বলতে বলতে ওরু দৌড় লাগালো। ভেতরে ঢুকতেই দেখলো তন্ময় নামছে শার্টের হাতা ফোল্ড করতে করতে। ওরু আর চোখে তাকিয়ে আনোয়ার সাহেবের রুমের দিকে ছুটলো। সেলফোন সহ ফিরতে নিয়ে তন্ময়কে যে দাঁড়িয়ে থাকতে দেখবে এটা সে মোটেও আশা করেনি। ওরু ফ্যাল নয়নে তাকিয়ে আছে। তন্ময় সদর দরজার সামনে দাঁড়িয়ে। এভাবে দাঁড়িয়ে থাকলে সে যাবে কিভাবে? হুট করে তন্ময় পকেট থেকে রুমাল বের করে এগিয়ে আসলো। অন্যমনস্ক ভঙ্গিতে ওরু কিছুটা পিছিয়ে গেল। তার মুখশ্রীর থুতনি জুড়ে কালি লেগে আছে, হয়তো কাজল। তন্ময় সেখানটা মুছতে ধরলো। অল্প ঘষাতে ওরুর মেকআপ উঠে এলো। রুমালে লেগে থাকা হলদে মেকআপ দেখে তন্ময় বাকরুদ্ধ। ওরু হাসার চেষ্টা করে বলল, এভাবে ডলাডলি করলে ফাউন্ডেশন তো উঠবেই। দেখি, দাঁড়া সোজা হয়ে, এভাবে নড়চড় করছিস কেন? মুখ দেখে ওরু সোজাসাপটা ভঙ্গিতে দাঁড়ালো। মনে মনে আওড়ালো, আপনি স্পর্শ করলে আমি আর নিজের মধ্যে থাকি না। আপনি কি বোঝেন কিছু? অভিমান পুষে ওরু অন্যদিকে তাকিয়ে। সে আবদার করতে চাইলো গাড়িতে তন্ময়কে তার সাথে বসতে দিতে। তারপর ভাবলো থাক, কি দরকার, এগুলো কিছুই কখনো লোকটা বুঝবে না। হঠাৎ চোখ গেল রান্নাঘরের দিকে। মুফতি বেগম দুহাতে টিফিন বক্স নিয়ে বেরোচ্ছেন। তন্ময়ও দেখেছে। ওরুর থুতনি মুছে মুফতি বেগমের দিকে এগিয়ে গেল। তার থেকে টিফিন বাক্স নিয়ে বেরিয়ে পড়লো। সাবিয়া বেশ চিন্তিত। অয়নের চিন্তায় মাথা ফেটে যাবার জোগাড়। বেশ কয়েকবার সেলফোন চেক করেছে, কোনো মেসেজ নেই। চিন্তিত সাবিয়া যখন অয়নকে আকাশের সাথে হাসি তামাশা করে গাড়িতে উঠতে দেখলো, মুহূর্তেই পাথর বনে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল।
অয়ন হুট করে ফিরে চোখ মেরে আবারও ভদ্রলোক সেজে থাকলো। সাবিহা হতভম্ব। দীপ্ত পাশ থেকে খোলাখুলি আলোচনা করছে অয়নের সম্পর্কে। সবকিছু শুনে সাবিহা বুঝতে পারলো তার ঘন্টাখানেকে চিন্তা কোনো কাজেরই না। এই ছেলে আগে থেকেই সব জেনে শুনে চাল পেতে রেখেছে। কতটা শেয়ান। সাবিহা রাগ করে মুখ ফুলিয়ে রাখলো। কথা নেই তার ওই ছেলেটার সঙ্গে। 4টে গাড়ি একসাথে রওনা হয়েছে সিলেটের উদ্দেশ্যে। ঘুরে ফিরে সবশেষে অরু নিজেকে তন্ময়ের গাড়িতে পেল। তন্ময়ের পাশে খুশি হবে নাকি ব্যথিত বুঝতে পারলো না। তবে অরু খুব খুশি। পরিবারের সাথে ঘুরতে যাওয়া তার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। আর সিলেট ঘুরবে ভেবে তার সর্বাঙ্গ জুড়ে প্রত্যাশা জেগে উঠল। জাফলং মাধবকুণ্ড জলপ্রপাত, বাংলাদেশের শ্রেষ্ঠ চায়ের শহর মৌলভীবাজার অরু ঘুরতে চায়। মোট কথা সিলেটের খুব সুন্দর সুন্দর জায়গা সে ঘুরতে চায়। রাত 7টার মধ্যে সিলেটের গণ্ডি পেরোনোর কথা। সেখানে তাদের গাড়ি এখনো ঢাকা ত্রিসীমায়। জ্যাম দিয়ে ভর্তি ঢাকার রাস্তাঘাট, তার উপর মধ্য রাস্তায় ধর্মঘট পড়েছে। সম্পূর্ণ রাস্তা পরিবর্তন করতে হয়েছে। মধ্যে আবার মোস্তফা সাহেবদের গাড়ি ব্রেকডাউন খেয়েছে। সেটাকে মেরামত করতে 3 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন সন্ধ্যা নেমেছে, আধার হয়েছে পৃথিবী। তন্ময়দের গাড়ি নিরবিচ্ছিন্ন রাস্তা ধরেছে। রাস্তার দুপাশে ফেলে যাচ্ছে সারি সারি গাছ, দালান কোঠা। তন্ময়ের গাড়ির পেছনে 3টে গাড়ি সোজাসাপটা সারি করে আসছে। একটা গাড়িও আকপাচ হচ্ছে না। দীপ্ত বসেছে তন্ময়ের গাড়িতে, তার দুপাশে অরু এবং সাবিহা। সে তার 2 বোনের মধ্যে লেপ্টে আছে। ড্রাইভিংয়ে তন্ময় এবং তার পাশে অয়ন। তন্ময় ড্রাইভ করার পাশাপাশি টুকটাক আলোচনা করছে অয়নের সাথে। দীপ্ত নড়ে চড়ে উঠছে একটু পর পর, যেমন তার অস্বস্তি হচ্ছে। আমাকে চেপে মেরে ফেলবে নাকি? তুই তো বললি আমাদের সাথে লেপ্টে বসতে চাস। বলে বড় পাপ করে ফেলেছি, আমাকে মুক্তি দাও প্লিজ। হেসে অরু জানালার দিকে চেপে গেল। হঠাৎ দীপ্ত শব্দ করে বায়ু দূষণ করে বসলো। নিস্তব্ধ গাড়ির মধ্যে শুধু তার উচ্চ শব্দের বায়ু দূষণের আওয়াজ শোনা গেল। চমকে উঠেছে অরু। সাবিহা পরপর শব্দ করে হাসতে লাগলো। লজ্জায় হতভম্ব ছোট্ট দীপ্ত। কিন্তু এখন লজ্জা দেখবার সময় নেই। পূর্বেই সে পেট 2 হাতে চেপে ধরলো। হুট করে ভীষণ পেট ব্যথা করছে। দীপ্ত হু হু করে কেঁদে উঠল। আমার আর্জেন্ট 2 ধরছে তন্নন ভাইয়া, ইটস ভেরি আর্জেন্ট। পেটের মধ্যে খুটুর মুটুর করছে, কিছু একটা করো। আমি বোধহয় প্যান্টেস করে বসবো, মানে গাড়িতেই। তন্ময় অস্পষ্ট স্বরে শিট, বলে দ্রুত গাড়ি থামালো। একটু অপেক্ষা করতে পারবি না? একদম না, আটকে রাখ, দেখছি। তন্ময় চারিপাশে নজর বুলালো। আশেপাশে শুনশান নীরবতা। এদিকটায় বাড়িঘর নেই তেমন, তবে কিছুটা দূরে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। সে আবার গাড়ি স্টার্ট করলো। সেখানটায় গাড়ি থামাবে বলে পেছনে দীপ্ত এতটুকু ধৈর্য ধারণ করতে পারছেন না। অরু দীপ্তর মাথা বুলিয়ে দিয়ে বলল, ওই তো সামনে বাড়ি, আর একটু অপেক্ষা কর শোনা। তন্ময় গাড়ি থামতে পেছনের গাড়িগুলো থেমে গেল। মোস্তফা সাহেব কাজ খুলে মাথা বের করে ছেলের উদ্দেশ্যে বললেন। কি সমস্যা তন্ময়? তন্ময় মোস্তফা সাহেবের গাড়ির সামনে এসে দাঁড়ালো। ইশারায় তার গাড়ি দেখিয়ে বলল, দীপ্তর বাথরুম পেয়েছে, সেটেল করে আসছি। তোমাদের অপেক্ষা করতে হবে না, তোমরা যেতে থাকো। আচ্ছা আসো তাহলে। মোস্তফা সাহেবদের গাড়ি সহ বাকি 2টো গাড়ি চলে গেল। গাড়ি যেতেই দীপ্ত নড়ে চড়ে পেট ধরে দ্রুত পায়ে বেরিয়েছে। পেট ব্যথায় তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। অয়ন বেরিয়ে দীপ্তকে ধরে রেখেছে। ছেলেটা ব্যথায় ব্যাঙের মতো লাফাচ্ছে। তন্ময় অরু আর সাবিহার উদ্দেশ্যে বলল, তোদের কারো বাথরুম ব্যবহার করতে হবে? এখনই করে নিতে পারিস, সামনে বাড়ি ঘর পাওয়া মুশকিল, খুব নীরব অঞ্চলে পড়বে বাকিটা রাস্তা। সাবিহা অরুর দিকে তাকালো। অরু মাথা দোলালো। তার বাথরুম ব্যবহার করতে হবে না, সাবিহারও প্রয়োজন নেই। তাহলে গাড়ি লক করে যাচ্ছি, ভেতরেই থাক। গাড়ি লক করে দীপ্তকে নিয়ে তন্ময় এবং অয়ন একটা কোয়ার্টার বাসার সামনে এলো। এই বাড়িটার দরজা খোলা, বাকি 2টো সদর দরজা আটকে রাখা। সেখানে করাঘাত করার থেকে ভালো খোলা বাড়ি থেকে সাহায্য চাওয়া। একজন বৃদ্ধা দরজার সামনে চেয়ার পেতে বসে আছে, হাতে লাঠি। তন্ময় তাকে জিজ্ঞাসাবাদ করলো বাথরুম ব্যবহার করা যাবে নাকি। বৃদ্ধা ভীষণ শৌখিন প্রজাতির মানুষ। তিনি লাঠি হাতে উঠে দাঁড়ালেন। হাসি মুখে দীপ্তকে সাথে নিয়ে ভেতরে ঢুকলেন। তন্ময় পিছু পিছু গেল। দীপ্তকে বাথরুমে দিয়ে বেরিয়ে আসলো। পেছনের পকেট থেকে একটা সিগারেট বের করলো। সিগারেটখানা ঠোঁটে গুজে ধরলো। আঙ্গুলের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ লাইটার ঘোরালো। একসময় সেটা দ্বারা সিগারেট ধরিয়ে টান মারলো। মাথা উঁচু করে আকাশের পানে নিকশ কালো ধোঁয়া ছেড়ে দিল। তার চোখ অয়নের দিকে যেতে অয়ন কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, ভাই তুমি সিগারেট খাও? মাঝে সাঝে। আমি এসব মোটেও খাই না। এগুলো খেলে তো ক্যান্সার হয়, হৃৎপিণ্ড পুরো ছারখার হয়ে যায়। তন্ময় হাসলো। অয়নের কাজ চাপড়ে বলল, আমি তো তোকে প্রায়শই দেখি আলী চাচার দোকানে দাঁড়িয়ে সিগারেট খেতে। অয়ন ঠোঁট কামড়ে ফেললো। ভালো স্বাস্থ্য গিয়ে খারাপ হয়ে গেল। লজ্জিত অয়ন হেসে বলল, ভাই ওই আর কি, মাঝে মধ্যে। সিগারেট খাওয়া বাবা পছন্দ করেন না, তাই কমিয়ে দিয়েছি। তবে হঠাৎ মাথায় চড়ে বসলে খাই একটু আধটু। সেম ভাই, আমারও ছাড়ার চেষ্টা করেছে, কিন্তু পারি না। আছে নাকি দিব?
আছে দুটো। অয়ন নিজের পকেট থেকে একটা বের করে ঠোঁটে গুজলো। সিগারেটটা তন্ময়ের লাইটার দিয়ে ধরালো। দুজন নিস্তব্ধতায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। নির্জন পরিবেশে শীতল আবহাওয়া, দু একজনের যাতায়াত দেখা দিচ্ছে। মিনিট খানেক পর দীপ্ত বেরিয়ে আসলো, চোখে মুখে তৃপ্তির হাসি। তন্ময় শুধালো, এখন ভালো লাগছে? হ্যাঁ ভীষণ। কি যে খারাপ লাগছিল তখন বলে বোঝানো যাবে না। হেসে অয়ন দীপ্তকে নিজের ঘাড়ে তুলে নিল। দীপ্ত ভয়ে চেঁচিয়ে উঠল। কোলে ওঠার যে কি আরাম তা সে মুখে বলবে না। পুরুষ মানুষ কোলে চড়ে নাকি? গাড়ির সামনে আসতে অয়ন নামিয়ে দিল দীপ্তকে। তন্ময় ড্রাইভিংয়ে উঠে বসলো পাশে। অয়ন দীপ্ত সে দুই বোনের মধ্যে গিয়ে বসেছে। চিন্তিত সুরে অরু বলল, ব্যথা কমেছে? খিদে পেয়েছে এখন প্রচণ্ড। সাবিহা বলল। বাবার গাড়িতে খাবার আছে, দাঁড়া গাড়িটা আমরা ধরে নিই। অরু বলল, কিছুক্ষণ পর ডিনারের জন্য নিরিবিলি জায়গা গাড়ি পার্ক করা হবে, তখন খেয়ে নিস। এতক্ষণ আমি অপেক্ষা করব? আলবাত করবি। মোস্তফা সাহেবের গাড়ি ধরতে তন্ময়ের আধা ঘন্টা লেগেছে মাত্র। 4টি গাড়ি এখন একসাথে চলছে। মোস্তফা সাহেবের গাড়ির পাশে গাড়ি নিয়ে তন্ময় শব্দ করে বলল, দীপ্তর খিদে পেয়েছে। রাত 8টা, এখন সিলেটের সীমানা ধরতে কমসে কম আরো 2-3 ঘন্টা লাগবে। অর্ধেক রাস্তা ও শেষ হওয়ারই। পূর্ব অঞ্চলে গাড়ি থামাবো, সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষজনের যাতায়াতও ভীষণ কম। তাই কারো তাহলে তন্ময় একটানে সামনে চলে গেল। মিনিট 10 পর গাড়ি থামিয়েছে পর্বতের চূড়ায়। এখানে টুকটাক পাথরের মেলা, হলদে স্ট্রিট লাইটের খাম্বা গাড়া বড় সড়ো, চারিপাশ উজ্জ্বল। এখান থেকে আকাশের চাঁদ স্পষ্টভাবে দেখা যায়, যেমন হাত বাড়ালে ছুঁয়ে দেওয়া যাবে। গাড়ি থেকে নেমে এসেছে মুস্তফা সাহেব, আনোয়ার সাহেব এবং ওহি সাহেব। পরপর আকাশও বেরিয়ে এসেছে। শুধু বিবাহিত নারীগণ গাড়িতেই। অরু, সাবিহা, রুবি মুস্তফা সাহেবের সঙ্গে। তারা বোনেরা মিলে গাড়ি থেকে খাবার এনে বাপ চাচাদের হাতে দিয়ে যাচ্ছে। অরু তন্ময়ের পছন্দের ডিশ প্লেটে নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। সবে তন্ময় গাড়ির বনেটের উপর বসে আছে। প্লেটটার হাতে ধরে অরু নিজের খাবার আনতে চলে গেল। খাবার নিয়ে এসে অয়নের পাশে দাঁড়ালো। তার অয়নের সাথে জমে ভালো কথায় কথায় বলল, অয়ন ভাইয়া, এখান থেকে চাঁদ দেখতে বেশ সচ্ছল লাগছে, তাই না? হ্যাঁ, বিষয়টি এমন, আমাদের ওদিকে দালান কোঠা এবং গাছগাছালির মেলা, সেখানে থেকে চাঁদ দূর আসমানও দেখায়। তবে এখানটা সম্পূর্ণ ফকফকা। নদীর ঝিলছে যাওয়া পানিবিহীন তৃতীয় কিছু নেই। তাই আমরা সরাসরি দেখতে পাই চাঁদটাকে। মনে হয় এই তো কাছে, হাত বাড়ালেই ছুঁতে পারবো। হ্যাঁ, সাথে নদীর দিকে লক্ষ্য করো, চাঁদ প্রতিফলিত হয়েছে। মনে হচ্ছে নদীর মধ্যে আরেকটি চাঁদের পৃথিবী। দুজনে গল্পে মশগুল। এই দুজনকে সাবিহা আর চোখে দেখে তন্ময়ের পাশে এসে দাঁড়ালো। দুই ভাই বোন একটু খাচ্ছে তো আর একটু চাঁদের দিকে তাকাচ্ছে, নাহলে গল্পে মশগুল দুই ব্যক্তির দিকে যারা দুনিয়া ভুলে প্রকৃতির প্রেমে ডুবে বসে। পৃথিবীর মানুষগুলো আসলেই নিষ্ঠুর। সিলেট 4টা জেলা নিয়ে গঠিত। সিলেট সদর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। সিলেট সদর জাফলং নিয়ে বিশ্ব পরিচিত। জাফলংকে প্রকৃতির কন্যাও বলা হয়। তেমন মৌলভীবাজার বিশ্ববিখ্যাত মাধবকুণ্ড জলপ্রপাতের জন্য, হবিগঞ্জ বিশ্বব্যাপী পরিচিত চায়ের জন্য। অপরদিকে সুনামগঞ্জের নাম উজ্জ্বল করে দেশবন্ধু মিষ্টি এবং পাথর। জবেদা বেগমের পিতৃস্থান সিলেট শহরের মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার মনু নদীর তীরে অবস্থিত। শহরটি চা বাগান এবং গ্রীষ্মমণ্ডলীয় বনগুলির জন্য সুপরিচিত। বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান মৌলভীবাজারে অবস্থিত। মৌলভীবাজার উপজেলা শ্রীমঙ্গলে জবেদা বেগমের পিতৃস্থান। খানবাড়ি বেশ সুনামধন্য পরিবার তার। মৌলভীবাজার জেলার চেয়ারম্যান নারায়ণ মজুমদারের সাথে জবেদা বেগমের বাবা হুশিয়ার সাহেবের খুব ভালো বন্ধুত্ব। তার উপর মৌলভীবাজারের সুনামধন্য রেস্টুরেন্ট খানবাড়ি মানে হুশিয়ার সাহেবের, এবং সাথে তাদের বেশ কিছু মিষ্টি জাতীয় জিনিসের বিজনেস রয়েছে। 5 ভাইয়ের একমাত্র বোন এবং হুশিয়ার সাহেব জয়তুন বেগমের একমাত্র কন্যা হিসেবে জবেদা বেগম ছোট থেকেই ভালোবাসায় বড় হয়েছেন। আদরের মেজামাই হিসেবে মোস্তফা সাহেব সে আদরে ভাগ বসিয়েছেন। তাকে এক প্রকার মাথায় তুলে রাখা হয়। ঠিক তাদের দুজনার ভাগ এসেছে তন্ময়ের কাঁধে। সে তার নানার বাড়ির চোখের মণি, তেমনি সাবিহা। তাদের মূল্য সেখানে অপরিসীম। গাড়ি মৌলভীবাজার মনু নদী তীরে এসে পৌঁছেছে। কাজ নামে অরু মাথা বের করে দিয়েছে। জানালা দিয়ে হুড়মুড়িয়ে চোখে মুখে বাতাস ছুঁয়ে গেল। সম্পূর্ণ নির্জন চারিপাশ, কাকপক্ষীও নেই কোথাও। গাড়ি থেকে অরু বড় নদীর এক ঝলক পেয়েছে। রাতের চাঁদের আলোয় জলজল করছে নদীর পানি। নদীটাকে ঘিরে আছে উঁচু নিচু গাছ। অরুর ইচ্ছে করছে গাড়ি থেকে নেমে যেতে, দৌড়ে ছুটে যেতে নদীর সামনে, নগ্ন পায়ে চারিপাশে হাঁটতে, দু একবার পা ভেজাতে মন চাইল। কিন্তু এত রাত করে এটা কখনোই সম্ভব নয়। এদিকে তন্ময়ের নানার বাড়ি থেকে সুমনে কল আসছে। এখনো কেন তারা পৌঁছায়নি। পুরো বাড়ি তাদের অপেক্ষায় বসে। এমত অবস্থায় মনু নদীর তীর পর্যন্ত পর্যবেক্ষণ করার সময় কয়ে মন খারাপ করে অরু তাকিয়ে রইল।
গাড়ি চলছে, অরু নদীর চারিপাশ দেখছে। শুনেছে মনু নদী বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও সিলেট জেলার একটি নদী। এই নদীর দর্শন করতে বিভিন্ন জেলা দেশের মানুষ আসে। অরু ভাবছে কাল সকালে সে এখানে চলে আসবে। অরুর বিচলিত চেহারা লক্ষ্য করে সাবিহা বলল, ভাই নদীর সামনে যাওয়া যাবে না। না, এত রাত করে যাওয়া ভালো না। এখানে প্রায়শই ডাকাতি হয়, সব জায়গায় খারাপ লোক মেরে। রিস্ক না নেওয়াই ভালো। সাবিহা অরুর কানে ফিসফিস করে বলল। কাল তুই আর আমি আসবো, হ্যাঁ? অরু খুশি হয়ে গেল। একটিবার নিজ চোখে চারিপাশ না দেখলে তার শান্তি মিলবে না, তাই সে দ্রুত গতিতে মাথা নেড়ে বলল। আচ্ছা। উপজেলা শ্রীমঙ্গলের সীমানায় পৌঁছেছে তাদের গাড়ি। 20 মিনিটের রাস্তা অতিক্রম করে পেয়েছে বিশাল জমি নিয়ে তৈরি খানবাড়ি। সাদা রঙে রাঙানো বাড়ি থেকে সদর দরজা অব্দি। বাড়ির চারিপাশ বড় বড় দেয়াল দিয়ে আটকে। কারুকার্যে করা চারিপাশের দেয়ালের উপর বড় বড় কাঁটা ব্যবহার করা হয়েছে। তার কারণ রাত বিরাতে ডাকাতি চোরের হামলা হতেই পারে। দেয়ালের বাইরে ভেতর দিয়ে উঠেছে আসমান ছোঁয়া গাছগাছালি। এই রাতের আধারে একটি ভুতুরে বাড়িও বলা যেতে পারে। ভুতুরে বাড়ি বললেও বাড়ির সৌন্দর্য একাংশে ঘাটতি পড়বে না। সদর দরজার সামনে একজন সুস্বাস্থ্যবান বৃদ্ধ দাঁড়িয়ে। ইনি হুশিয়ার খান, জয়তুন বেগমের স্বামী, জবেদা বেগমের বাবা এবং তন্ময়ের নানা। ঘণ্টা ধরে তিনি এখানে ঘুরঘুর করছেন, যেন বাড়ির ভিতরে মন টিকছে না। গাড়ি দেখে তিনি স্পষ্ট বাংলা ভাষায় আওয়াজ দিলেন ছেলেদের, তবে তাতে সিলেটি টান রয়ে গেল। এই আবু বক্কর, শফিক, রাসেল, মুজাহিদ বাইরে আয় তাড়াতাড়ি। আব্বা আইসি। বলতে বলতে মুজাহিদ সাহেব লুঙ্গি পরে বেরিয়ে এলেন। তার পেছনে এসেছে তার বড় মেয়ে কলি, 19 বছরের যুবতী। অন্য দিনগুলো হলে এই সময় কলি ছেঁড়া কাপড় চোপড় পরে নিজের ঘরে পড়ে থাকতো। তবে আজকের দিন আর অন্য দিন তো এক নয়। আজকের দিন অন্য দিনের থেকে ভিন্ন, তাই সে সুন্দরভাবে সেজে গুজে আছে। পরপর শফিক সাহেবও বেরিয়ে এসেছেন, তার সাথে এসেছে স্ত্রী নাজমা। মোস্তফা সাহেব আগে শ্বশুরের কাছে এলেন, জড়িয়ে ধরে বললেন, ভালো আছেন আব্বা? আলহামদুলিল্লাহ বাপজান, ভালোই আছি। চলো চলো, বাইরে দাঁড়ানো লাগবে না। তন্ময় সাবিহাকে দেখে তাদের বুকে জড়িয়ে নিলেন হুশিয়ার সাহেব। পরপর সালাম জানালেন আনোয়ার সাহেব, ওই সাহেবকে। মাথায় হাত বুলিয়ে দিলেন অরু, রুবি এবং দীপ্তর। আলাপ আলোচনার মধ্যে ঢুকেছেন ভেতরে। মুজাহিদ সাহেবের সঙ্গে তন্ময়, অয়ন, আকাশও লাগেজ নিচ্ছে ভেতরে। ঘন্টার পর ঘন্টা সফর করে সকলেই বেশ ক্লান্ত। সেদিনের মতো আলাপ আলোচনা বা গল্পগুজব করা হয়ে ওঠেনি। মুক্ত করে রাখা কক্ষগুলোতে যে যার মতো ঘুমিয়ে পড়েছে। অরু তার দুবর সাবিহা রুবির সাথে ঘুমিয়েছিল। বেশ ভোর করেই ঘুম ভেঙে যায় তার। বিছানা ছেড়ে এসে জানালার পর্দা সরিয়ে দেয়। ভোরের স্নিগ্ধ অস্পষ্ট প্রভার দেখা মিলল। সে কি অমায়িক দৃশ্য, তাকিয়ে থাকতে ইচ্ছে করলো। দুহাতে চুল খোপা করতে গিয়ে বাথরুমে ঢুকে পড়লো। ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরিবর্তন করে সুন্দরভাবে তৈরি হয়ে নিল। ঘড়ির কাঁটা এখন 6টায়। বিছানার সামনে গিয়ে সাবিহাকে ডেকে উঠালো। সাবিহা নড়ে চড়ে উঠে বসে আবারও হেলে দুলে পড়ে গেল। তারপর অরু টানে পুনরায় উঠে বসে দুলতে দুলতে বাথরুমে চলে যায়। এই ফাঁকে অরু কক্ষের বাইরে উকি দিল, কেউ নেই। সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজমান চারিপাশে। মনে হচ্ছে বাড়ির কেউ এখনো ওঠেনি। ভালোই হয়েছে, সাবিহা সে বিনা দ্বিধায় চলে যেতে পারবে। কিন্তু অরুকে অবাক করে দিয়ে সাবিহা ফ্রেশ না হয়ে পুনরায় বিছানায় গিয়ে শুয়ে পড়লো। তাকে আবারও ঠেলতে লাগলো অরু। সাবিহা অস্পষ্ট ঘুমন্ত স্বরে বলল, মনু নদী, আমরা ঢাকা ফিরে যাওয়ার দিন দেখে যাব কেমন? আজ মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাব। তুই বরং একটু ঘুমিয়ে পড়। গতকাল রাতে আমি ভাইয়ের সাথে কথা বলেছি, দুপুরে খাবার খেয়ে বেরোবো আমরা। সত্যি? আল্লাহর ওয়াস্তে ঘুমোতে দে আমায়। বলতে না বলতে সাবিয়ার সেলফোনে শব্দ করে বসলো। ঘুম ঘুম চোখে স্ক্রিনে তাকালো অয়নের মেসেজ। সাবিয়া না দেখার ভান করে মরার মতো ঘুমিয়ে পড়লো। অরু অশান্ত মনে বিছানায় বসলো। সিলেট সে বেশ কয়েকবার এসেছে। এতবার এসে শুধু শ্রীমঙ্গল ঘুরেছে পুরোটা, তবে মাধবকুণ্ড জলপ্রপাত দেখা হয়নি। না, সেদিকে তার যাওয়া হয়েছে, কিন্তু আজ দেখতে পারবে। তারা ভ্রমণে বেরোবে ভাবতেই অরুর মন থেকে মনু নদী বেরিয়ে গেল এখনকার জন্য। সাবিহার পাশে সেভাবেই গুটিসুটি মেরে শুয়ে পড়লো। অরুর ঘুম ভেঙেছে তখন ঘড়ির কাঁটা 12টা 20। বাহ, ভালোই ঘুম দিয়েছে। বিছানায় নিজেকে একা পেল। সাবিহা, রুবি কেউ নেই। মুখ ধুয়ে দ্রুত পায়ে বেরিয়ে পড়লো বৈঠকখানার উদ্দেশ্যে। সবাই বৈঠকখানায় উপস্থিত। উপর থেকে দেখতে লাগছে জনসভা। অরুকে দেখে নাজমা বেগম হেসে বললেন, তাড়াতাড়ি খেয়ে নাও। অরু আর চোখে তন্ময়কে খুঁজলো, আশেপাশে নেই। চেনা চেনা মানুষদের সাথে দেখা করতে গিয়েছে হয়তো। খেয়ে দিয়ে অরু পুরো বাড়ি ঘুরতে আরম্ভ করলো। 17 কক্ষ নিয়ে খানবাড়ি, এক একটি কক্ষের বিশালতা প্রখর। বাড়ি ঘুরে নেমেছে বাড়ির চারিপাশ দেখতে। চারিপাশে গাছ গাছ আর গাছ। তবে বাড়ির বাম পাশে ফুলের বাগান দেখা গেল। অরু সেখানে কিছুক্ষণ বসে রইল। উঠে হাঁটা ধরলো বাড়ির পেছনে পুকুর পাড়ের দিকে। পুকুর পাড়ের জায়গাটা অরুর খুব পছন্দের। সে গতবার এখানে এসেছিল, বেশিরভাগ সময় এখানেই বসেছিল। পুকুরের পানি, চারিপাশের গাছ, পাখিদের ডাক, মাথার উপরে নীল আসমান, সবকিছুই আকৃষ্ট করে তাকে। পা জোড়া থমকে গেল অরুর। পুকুরের সামনে তন্ময় দাঁড়িয়ে, শুধু দাঁড়িয়ে নয়,
দাঁড়িয়ে সেলফোনে কথা বলছে। এখন বিষয়টা হচ্ছে সে কি সামনে এগোবে নাকি চলে যাবে। ভাবতে না ভাবতেই চোখ গেল দূরবর্তী একটা স্থানে কেউ উকি দিয়ে আছে। ওরু ভালোভাবে পর্যবেক্ষণ করে চিনতে পারলো কলিকে। এই মেয়ে এভাবে উকি ঝুঁকি দিচ্ছে কেন? তন্ময় হুট করে পেছনে তাকালো। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? হঠাৎ কণ্ঠে ভরকে গেল অরু। পুকুর পাড় দেখতে এলাম। উকি ঝুঁকি মেরে? তন্ময় শুধু অরুকেই দেখে। ওই যে লুকিয়ে থাকা কলিকে কেন দেখছে না? আর অরু তো উকি ঝুঁকি দিচ্ছিল না, সে তো সত্যিই পুকুর পাড় দেখতে এসেছে। তন্ময় এখানে দাঁড়িয়ে এটা কি সে জানতো নাকি? উকি ঝুঁকি দিচ্ছি না। কথাগুলো বলে পায়ের জুতা জোড়া খুলে নগ্ন পায়ে মাটিতে হেলে দুলে হাঁটতে লাগলো। ধীর পায়ে নামলো পুকুরের পানিতে, শুকনো সিঁড়িতে বসে পা ভিজিয়ে দিল। আহ, আরাম! এই সুখের কোনো বর্ণনা নেই। শীতের উষ্ণতায় মন স্বাচ্ছন্দ্যে দুলছে। মাথা ঘুরিয়ে অরু তন্ময়কে হাতের ইশারায় ডাকলো। আসেন। অরুকে এখন কতটা আবেদনময়ী লাগছে সে একদমই উপলব্ধি করতে পারছে না। এই যে বাতাসে উঠতে থাকা চুলগুলো দিশেহারা, ওড়নাখানা সিঁড়িতে মেলে আছে, পুকুরের পানিতে বেসামালভাবে পা ডুবিয়ে চলেছে, প্রাণ খুলে হাসছে। হঠাৎ করে ঘুরে তন্ময়কে ডাকছে। তন্ময় সারা শব্দ না করলে মুখ বেঁকে আবারও পা দোলাতে ব্যস্ত হয়ে উঠছে। এই দৃশ্যটি একটি রোমান্টিক ফিল্মের মতো দেখতে লাগছে। তন্ময়কে কয়েকবার চলে যাওয়ার জন্য পা বাড়াতে দেখা গেল। পা বাড়িয়ে আবারও এক জায়গায় দাঁড়াচ্ছে, চলে যেতে নিয়েও যাচ্ছে না। অরু প্রশ্ন করলো। আজ আমরা যাচ্ছি তো মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে। তন্ময়ের জবাব এলো সময় নিয়ে। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।